যারা ৭ তারিখের আগে পরীক্ষা দিতে চাচ্ছেন না, তাদের জন্য একটা ক্লাস। যাতে আপনারা ৭ তারিখের আগে কিভাবে কি করতে হবে না করতে হবে, কোথায় আপনাকে ফোকাস করতে হবে বা কোথায় না করলে চলবে, সেই জিনিসগুলো যেন শর্টকাটে দেখতে পারেন। এই জন্য হচ্ছে আজকের এই ক্লাসটা অ্যারেঞ্জ করা। আশা করি আপনারা বেটার বুঝতে পারবেন যে কোথায় কোথায় আপনাদের কি করা উচিত আর কোথায় কি করা উচিত না। দেখেন, ৭ তারিখের আগে কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, এখন পর্যন্ত গত ৮ মাস ধরে শুধুমাত্র একটাই চেঞ্জ আসছিল, সেটা হচ্ছে ডেসক্রাইব ইমেজ এবং রিটেল লেকচার ডাবল স্কোরিং হচ্ছিল। ঠিক আছে, শুধুমাত্র ডিআই আর হচ্ছে আর এলটা ডাবল স্কোরিং হচ্ছিল, আর কিছুই কিন্তু কোনো কিছুই হচ্ছিল না। ঠিক আছে, তো এইখানে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে শুধুমাত্র কন্টেন্টে হিউম্যান স্কোরিং হয়, বাকি আর কিছুতে হয় না। ওরাল ফ্লুয়েন্সি আর প্রোনাউন্সিয়েশন কোনোটাতে কিচ্ছু হয় না, এআই স্কোরিং হয়। আর কন্টেন্টে হচ্ছে এআই স্কোরিং আর হিউম্যান স্কোরিং বোথ হয়। তো ৭ তারিখের আগে এই যে নতুন দুইটা অ্যাড হওয়া অথবা আরো যেসব আনুষঙ্গিক চেঞ্জেস, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, আর সবাই মনে করতেছে ৭ তারিখ পরে শুধুমাত্র স্পিকিং এ দুইটা আইটেমই অ্যাড হয়েছে, আর মনে হয় কিছু হয় নাই। আগাগোড়া সব চেঞ্জ, সব চেঞ্জ, ভিতরের স্কোরিং চেঞ্জ হয়ে গেছে। কোথা থেকে স্কোর কন্ট্রিবিউশন কোথায় যাচ্ছিল, কোথা থেকে আসতেছিল, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, অনেক অনেক চেঞ্জেস আসছে। ভিজিবল চেঞ্জ হচ্ছে শুধুমাত্র স্পিকিং এর যে দুইটা আইটেম, সেটা এই দুইটা হচ্ছে আপনার, আপনি মনে করেন যেটা হচ্ছে একটা টিউবওয়েল। হ্যাঁ, মানে টিউবওয়েলের হচ্ছে দেখেন না, উপরে থাকে মাত্র 2 হাত 1.5 হাত এরকম, আর নিচে হচ্ছে 30 ফিট 40 ফিট এরকম। যে মেইন চেঞ্জেস হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, যেটা দেখা যাচ্ছে সেটা খুবই সামান্য। ওকে, আর ৭ তারিখের আগে কোনো কিছু চেঞ্জ নাই, কোনো কিছু চেঞ্জ নাই, যা ছিল আপনারা শুধু সেভাবেই করবেন। এতদিন পর্যন্ত আমি আমাদের স্টুডেন্টদেরকে অনেক অনেক অনেকবার এইভাবেই করানোর চেষ্টা করছি, বাট ওই যে মানে দেয়ালে পিঠ না থাকলে তো আসলে ইচ্ছা করে না কথাগুলো শুনতে। তো দেখেন এখন শুনতে পারেন কিনা। এতদিন পর্যন্ত আমাদের ছিল হচ্ছে 20টা আইটেম। ঠিক আছে, পিটিইতে 20টা আইটেম। প্লিজ সবাই একটু নোট করার চেষ্টা করেন, এই নোট থেকেই আপনার হচ্ছে শর্টকাটে আপনি এই কয়েকদিনের মধ্যে প্রিপারেশন নিয়ে শেষ করে ফেলতে পারবেন। 20টা আইটেমের মধ্যে আপনার জরুরি আইটেম হচ্ছে মাত্র 14টা। 6টা আইটেম আপনি টাচও করবেন না। সেই 6টা আইটেম কি কি? এমসিকিউ এম, এমসিকিউ এস, তারপর হচ্ছে এইচসিএস আর এসএমডব্লিউ। এমসিকিউ এম কিন্তু দুইটা, এমসিকিউ এস কিন্তু দুইটা। ঠিক আছে, তার মানে এখানে 2 2 4 আর এই যে 2 6। তাহলে এই যে এই 6টা আইটেম, এই 6টা আইটেমকে আমরা অ্যাকচুয়ালি কখনো পড়বো না। ঠিক আছে, দরকার নাই। আপনার তো দরকার 60 to 70, তাই না? এই 60 to 70-র জন্য আপনার এটা কখনোই আপনি পারফর্ম করেন না। এখানে যদি আপনি 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ডও দেন, সেটাও আপনার জন্য লস হবে একদম, মানে বড় লস। আজকে আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবেই যদি পড়েন, আপনার 60 কেও আটকাতে পারবে না। ঠিক আছে, তো এরপরে বাকি থাকে যে 14টা। সেই 14টা আইটেমের মধ্যে 4টা এমন আইটেম আছে যেই 4টা আইটেম থেকে 212-র উপরে স্কোর কন্ট্রিবিউশন আছে। ঠিক আছে, এই ছয়টার স্কোর হচ্ছে এমন যে 4 5 6 এরকম অ্যারাউন্ড। ঠিক আছে, এইগুলো আপনার গুনায় না ধরলেও হবে। তো এইগুলা বাদেই আমি হচ্ছে 90 ধরি, 90। ওকে, তো 4টা মডিউলে আপনার স্পিকিং, রাইটিং, রিডিং আর লিসেনিং, এখানে 90, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। তো 4টা 90-কে আমি যদি 4 নং 36, 360 ধরি। ঠিক আছে, 360 ধরে, এই 360-র মধ্যে আপনার কত লাগবে? 4 4 6 24, 260। আর যাদের 70 লাগবে তাদের হচ্ছে 4 7 28, 260 থেকে 228-এর মধ্যে লাগবে। তাই তো? এখন দেখেন, এমন 4টা আইটেম আছে যেই 4টা আইটেম 212 প্লাস হচ্ছে স্কোর কন্ট্রিবিউশন। এগুলা কে কে? সেগুলো হচ্ছে রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, রাইট ফ্রম ডিকটেশন, আর হচ্ছে RNW FIB। এই যে RNW FIB-টা আছে না, এখানে আমরা সবাই একটু দুর্বল কম বেশি। ঠিক আছে, আমরা সবাই এখানে একটু কম বেশি দুর্বল। তো এইটা আমি হচ্ছে একদম লাস্টের দিকে রাখবো। রিড অ্যালাউডে আপনাকে পেতে হবে অবশ্যই 80+। ঠিক আছে, রিপিট সেন্টেন্সে আনতে হবে অবশ্যই 70+, WFD-তে 100%। WFD-তে যে 100% একবার পাইছে, হ্যাঁ, সে কখনো পিটিইতে খারাপ করতে পারবেই না, কিচ্ছু মানে কোনোভাবেই সম্ভব না। তাকে আপনি পিটিইতে খারাপ করাতে পারবেন না। সো এই যে দেখেন, এই 4টা আইটেম থেকে আসবে হচ্ছে 212+। তাহলে 360-এর মধ্যে 210 যদি চলে যায়, আর থাকে কত? 150। বাকি এই 4টা বাদে বাকি 16টা আইটেম মিলায় 150, তাও মানে কম বেশি 10 করেও পড়ে না, এভারেজে 10 করেও পড়ে না। তো আপনি যদি বলেন যে আমি এই 4টার মধ্যে যে কোনো 2টাতে দুর্বল, তাইলেই কিন্তু আপনি আর পারবেন না। আর আমি জানি
ম্যাক্সিমামই হচ্ছে বারবার ওই যে ন্যাগিং করতে থাকে, আপু আমার রিপিট সেন্টেন্স হচ্ছে না, আপু আমার ডাব্লিউএফডি হচ্ছে না। এরকম ন্যাগিং করলে আপনার কোনোদিন হবেও না, জানেন? আপনার ব্রেন কিন্তু আপনার কথা শুনতে পায় এবং সে অ্যাকর্ডিংলি কাজ করে। ব্রেন হচ্ছে এমন একটা জিনিস, সে চায় না তার কমফোর্ট জোন থেকে বের হইতে। ঠিক আছে? ও অলওয়েজই চাইবে আপনাকে অলস করে দিতে এবং আপনি যেন আরামে থাকেন, সে নিচে যেন আরামে থাকে সেটা করতে। ও আপনাকে কষ্ট দিতে চায় না। সো আপনাকে এখানে কিন্তু কষ্ট করতে হবে এবং সেভাবেই আপনাকে হচ্ছে সামনের দিকে আগাইতে হবে। আদারওয়াইজ আপনি যদি অলওয়েজ বলতে পারবেন, "না, আমার তো এটা হয় না, আমার তো এটাই আসে না।" তো ওরকম করলে কেউ আপনাকে করে দিতে আসবে না। এটা কিন্তু আপনার নিজেরই করতে হবে। কিচ্ছু করার নাই। ঠিক আছে? আপনি দেখবেন যে যারা এই যে বডি বিল্ডিং করে, তারপর হচ্ছে কেউ অনেক বড় বিজনেসম্যান হয়, অনেক কিছু হয়। একটু দেখেন যারা সাকসেসফুল তাদের লাইফ ইয়াটা পড়েন, ইভেন্ট গুলা পড়েন, তাদের হিস্ট্রি গুলা পড়েন, তাদের যে যতগুলা ভালো জিনিসপত্র আছে সেগুলো পড়েন যে তাদের হ্যাবিট গুলা কেমন ছিল। তারা কখনোই ইনডিসিপ্লিন কোনোদিন ছিল না। এবং কেউ কখনো ইজিলি কিচ্ছু পেয়ে যায় নাই। অবশ্যই তাকে কষ্ট করতে হইছে। যারা বডি বিল্ডিং করে তাদেরকে কি আপনি জিমে ভর্তি হইলে বলবে যে, "হ্যাঁ বাবা আজকে ১০ টা পুশ আপ দাও, কালকেই তোমার বাইসেপস বড় হয়ে যাবে।" এরকম হয় কখনো? কখনোই হয় না। মাসলও মেমোরিও কিন্তু এক ধরনের মাসল। তো এই যে মেমোরি মাসল সেটাকে কিন্তু আপনার নিজেকেই ডেভেলপ করতে হবে। ও কখনো চাইবে না আপনাকে এরকম কষ্ট করতে দিতে। ওকে আপনার কষ্ট করাইতে হবে। এবং আপনি জানেন না যে ব্রেইনের পাওয়ার কত বেশি। আমরা যারা অনেক বেশি ব্রেইন ইয়ে করি, ওয়ার্ক করি, হ্যাঁ? আপনি মনে করেন অনেক বড় কিছু হয়ে গেছেন। আপনি আপনার ব্রেইনের একদম হাইয়েস্ট ইউটিলাইজ করতেছেন, হ্যাঁ? স্টিল আপনি 40% মেক্সিমাম 40% আপনি ইউজ করতে পারতেছেন মেক্সিমাম। 60% সে এখনো আপনার রিজার্ভে রেখেই দিছে। বুঝতে পারছেন? সো এই যে যারা আপনারা বলতেছেন আমার রিপিট সেন্টেন্স হয় না, WFD হয় না, এগুলার কোনো শর্টকাট নাই। শর্টকাট কি জানেন? শর্টকাট হচ্ছে আপনার WFD তে এখন পর্যন্ত আপনি এক্সট্রা ওয়ার্ডস ইউজ করতে পারতেছেন। রিপিট সেন্টেন্স এ হচ্ছে আপনি আগাগোড়া মিলায়ে 70% ক্রস করলেই একটা মানে ফ্লুয়েন্টলি বা স্মুথলি একটা কিছু বলে দিতে পারলেই আপনাকে হচ্ছে নাম্বার দিচ্ছে। এইগুলা হচ্ছে শর্টকাট। বাট এই শর্টকাট কি আপনাকে 20 থেকে 50 এ তুলে দিবে? অথবা 50 থেকে 90 এ তুলে দিবে? মোটেও না। তাই না? WFD আপনি হয়তোবা শুনে আপনার ইংরেজি চর্চারই অভ্যাস নাই। আপনি কখনোই শুনে বুঝতে পারেন না। একটা মুভি দেখলে আপনি শুনে কখনো ওইটাকে সাবটাইটেল ছাড়া আপনি এনজয় করতে পারেন না। একটা গল্পের বই পড়তে দিলে বা একটা আর্টিকেল বা গল্প পড়তে দিলে আপনি সেই একটা ১০ লাইনের গল্প পড়তে ২ ঘন্টা লাগান এবং আপনি মোটেও ইন্টারেস্টেড ফিল করেন না। আপনার নিজের খুব বিরক্তি লাগতেছে। আপনার ইচ্ছা করতেছে না পড়তে। তার মানে আপনি এটাতে কমফোর্টেবল না। এই ল্যাঙ্গুয়েজে আপনি কমফোর্টেবলই না। তো এই ল্যাঙ্গুয়েজে আপনাকে একটা সেন্টেন্স বললে আপনি কিই বা মনে রাখবেন? আর কিই বা বুঝবেন? তো আপনি ধরেন যে এখানে ১৫ টা ওয়ার্ডের মধ্যে জাস্ট আপনি ৪-৫ টাই ধরতে পারছেন। ইভেন ওই ৪-৫ টাও আপনি ঠিক মতো বুঝতেছেন না। এটার আগে কি হবে, পরে কি হবে, সেই শব্দগুলো আপনি বের করতে পারতেছেন না। তাইলে আপনি এখানে কিভাবে পারবেন? এখানে এমন কি শর্টকাট আমি বা কেউ আপনাকে দিতে পারবে, যেটা হচ্ছে আপনি ওভারনাইট এখানে ৫ টার বদলে ১৫ টার মধ্যে ১৫ টাই পারবেন। 100% পারবেন। এরকম কোন শর্টকাট কি অ্যাকচুয়ালি পসিবল? আপনারা অনেকেই হচ্ছে ভোকাবুলারি চান, পিডিএফ চান। অনেকবার হয়তোবা আমাদেরকে মেসেজ করতে থাকেন যে, "ভাই আপনাদের টেমপ্লেট গুলো দিয়ে দেন। আপনারা হচ্ছে আপনাদের ভোকাবুলারি এগুলো একটু দিয়ে দেন। আমার এখন কোচিং করা সম্ভব হচ্ছে না। আপনি প্লিজ এগুলো দিয়ে দেন।" ভাই এগুলো তো সব মানে এভেইলেবল। গুগল করেন, ইউটিউব করেন, সব এভেইলেবল। পিটার্স পিটিই তে আমাদের যত রকমের টেমপ্লেট আছে সব দেওয়া আছে। সো এইগুলা কিন্তু মেইন জিনিস না। মেইন জিনিস অন্য। যা আপনাকে হচ্ছে ধরে এখানে গাইড করা। আর কিছু না। আর এই গাইডেন্স এরও দরকার নেই। আপনি নিজে যদি রিসার্চ করে পড়েন, কোনভাবেই কোন গাইডেন্স এর দরকার নাই। আমাদের এখানে যতগুলা টিচার আছে, ১ জন বা ২ জন বাদে বাকি সব নিজে পড়ছে। সো এটা কিন্তু আহামরি কোন রকেট সায়েন্স না যে এখানে একটা টিচার আপনার মাস্ক লাগবে। এমন কিচ্ছু না। জাস্ট আপনি বুঝার চেষ্টা করেন। আপনার আগে নিজের ব্রেইনকে আপনি সিগন্যাল দেন যে, "ভাই তুমি এখানে কোন শর্টকাট পাবা না। জাস্ট প্র্যাকটিস করো।" আর কিচ্ছু না। বুঝতে পারছেন? মেইন স্কোরিং ক্রাইটেরিয়া বুঝার চেষ্টা করেন। কিভাবে আপনাকে স্কোর করতেছে সেই অনুযায়ী আপনি অ্যাকর্ডিং ইয়ে করেন, অ্যাক্ট করেন। তাইলেই তো হয়। আর কিচ্ছু না। তো WFT রিপিট সেন্টেন্স হচ্ছে কখনো স্টপ করা যাবে না। ইভেন একটা টিপস আপনাকে বলি, যেদিন আপনার পরীক্ষা সেদিনও আপনি সকালবেলা অন্ততপক্ষে ২ টা ৩ টা রিড অ্যালাউড আর হচ্ছে ১০ টা থেকে ১২ টা রিপিট সেন্টেন্স আর ১০ টা থেকে ১২ টা WFT প্র্যাকটিস করে তারপর যান। মানে আপনি জাস্ট পরীক্ষার হলে ঢুকবেন। এখন আপনার মোবাইলেই প্র্যাকটিস করেন না। জাস্ট আপনার ফ্লোটা বাড়ায় দেন। একদম ইনিশিয়াল মোমেন্ট এ যে আপনি একটা হোঁচট খান বা ধাক্কা খান সেই জিনিসটা আপনার হবে না। এবং আপনি নিজেও অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন। আমাদের মেক্সিমাম পারফরম্যান্স টাই আসে হচ্ছে আমাদের কনফিডেন্স থেকে। আর কিচ্ছু না। আপনার পারফরম্যান্সই আসবে আপনার কনফিডেন্স থেকে। সো আপনি যদি এই জিনিসটা একটু প্র্যাকটিস করে যান,
তাহলে কিন্তু দেখবেন যে ওখানে আপনার পরীক্ষায় ইজিলি আপনি আরেকটু বেশি ভালো পারবেন। আর যদি এমনিতেই ধুম করে গিয়ে পরীক্ষায় বসে যান তাহলে কিন্তু ওই যে হুট করে শুরুর গুলা একটু খারাপ হবে। আর শুরুর গুলা খারাপ হলে বাকিগুলো অটোমেটিক খারাপ হবে। আপনার মাথায় ঢুকে যাবে যে আমি তো ভাই ভুল করে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন RNW FIB তে কিন্তু আমি অলরেডি মেনেই নিছি যে আমার হ্যাঁ প্রবলেম হবে। ঠিক আছে? এখানে আমার প্রবলেম আছে। সো এইটাকে আমি একটু নিচের দিকে রাখবো, একটু নিচের দিকে রাখবো। ওকে? সবাই প্লিজ একটু ওইভাবে বোঝার চেষ্টা করেন এবং নোট করার চেষ্টা করেন। RNW FIB কে আমি একটু আলাদা করে ফেলছি। এখন হচ্ছে আমি কি করতেছি, রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স আর WFD এই ৩ টার মধ্যে যদি আপনি বলেন আমি যেকোনো ২ টা বা ১ টাতে আমার খুব খারাপ অবস্থা বা ২ টাতে আমার মানে খারাপ, মোটামুটি খারাপ অবস্থা, আবার অর্ধেক পারি, অর্ধেক পারি না। তাহলেও আপনি 60 তুলতে পারবেন না। কোনোভাবেই সম্ভব না। কারণ এই ৪ টার স্কোর কন্ট্রিবিউশন এতটাই বেশি। মনে করেন যে বাকি যে ১৬ টা আইটেম আছে, হ্যাঁ? এই ৪ টা বাদে যে বাকি ২০ টার মধ্যে ১৬ টা আইটেম। ওই ১৬ টা আইটেম আপনি একদম কমপ্লিটলি পারেন। ঠিক আছে? আপনি সিওর যে ওইখানে আপনি 100 এ 100% পারবেন। তবুও আপনার 50 উঠানো পসিবল না। কারণ এখান থেকেই আপনার নাম্বারটা বেশি উঠাইতে হবে। এগুলা ওইগুলাতে হচ্ছে মানে সাপোজ আপনার একটা পরীক্ষা আছে। পরীক্ষাতে ১ম ৩ টা কোয়েশ্চেনে আপনার ৫ করে ১৫ নাম্বার। ঠিক আছে? আর লাস্টের ২ টাতে হচ্ছে 85 নাম্বার। টোটাল ১০০। তো ওই যে ৫ নাম্বারের কোয়েশ্চেন সেগুলো আপনি বেশি ভালো করে লিখতে পারেন। আর ২৫ নাম্বারের কোয়েশ্চেন গুলো আপনি আধা মাথা পারেন। ৫ নাম্বারের কোয়েশ্চেন আপনি এমন ভাবে লিখছেন, টিচারের ইচ্ছা করতেছে ওখানে ৫ এর মধ্যে ১০০ দিয়ে দিতে। বাট এটা কি পসিবল? ওখানে ৫ এর মধ্যে আপনাকে মেক্সিমাম সে ৫ ই দিতে পারবে। কিচ্ছু করার নাই। বাকি যে ১৫০ নাম্বারের আইটেম গুলো আছে, ওইখানে আপনি যতই বেস্ট পারফর্ম করেন ওখানে আপনাকে মেক্সিমাম ১৫০ দিতে পারবে। এর বেশি তো আপনাকে দিতে পারবে না। ঠিক আছে? তো এইগুলাতে একদম টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে প্র্যাকটিস করতে হবে এবং ভালো করতেই হবে। কিছুই করার নাই। ডাব্লিউএসসি আপনি 100% এর কাছাকাছি না পেলে আপনার লিসেনিং এবং রাইটিং ২ টাই বসে যাবে। ২ টাতেই আপনি খারাপ করবেন। এবং ৭ তারিখের আগ পর্যন্ত খেয়াল করে দেখবেন লিসেনিং এ আপনি যা পাচ্ছেন রাইটিং এও ১-২ নাম্বারের এদিক ওদিকই পাবেন। তো ওইটা কিন্তু একদম পুরাপুরি একটা এটার সাথে রিলেটেড। আমি আস্তে, আস্তে দেখাচ্ছি। তো এই ৪ টাতে আপনাকে বেস্ট আনতে হবে। আদারওয়াইজ আর কোনো অপশন নাই। এবার আমি বলি যে এমন কয়েকটা আইটেম আছে যেগুলোতে আপনার 100% পাওয়া উচিত। ফর 60, ঠিক আছে? মানে 60 ক্রস করতে হইলে, হ্যাঁ? আপনার মিনিমাম 60 পর্যন্ত পাইতে হইলে 60 এর উপরে যত যেতে চান তত হচ্ছে আপনাকে ওইভাবে ফোকাস করতে হবে এবং স্কোরটা উঠাইতে হবে। তো এবার দেখেন আমি আপনাকে ৬ টা এমন আইটেমের নাম বলি যেগুলোতে আপনার 100% আনাটা উচিত। ১ নাম্বার হচ্ছে WFD, তারপর HIW, একটু প্লিজ এগুলা লিখে নেন। তারপর FIBL, হ্যাঁ? লিসেনিং এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, SST, SWT আর হচ্ছে এসএ। এসএটাকে তবুও আমি একটু অ্যাসাইড রাখবো। তারপর SWT, অ্যান্সার শর্ট কোয়েশ্চেন। এখন আপনি বলতে পারেন অ্যান্সার আমি যে এখানে এই ৬ টা আইটেম বাদ দিছি। বাট অ্যান্সার শর্ট কোয়েশ্চেন কেন আমি 100% দিয়েছি? এই ৬ টাকে বাদ দেওয়ার কারণ হচ্ছে কি, ওরা আপনার অন্যান্য আইটেমের টাইম খেয়ে ফেলবে। আপনি যখন রিডিং এর এমসিকিউ পারফর্ম করতে যাচ্ছেন, তখন আপনার রিডিং এর যে লাস্টের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ওইখানে টাইমটা শর্ট করতেছে। আপনি এমসিকিউটাকে এভয়েড করলে ওইখানে টাইমটা একটু বেশি দিতে পারবেন। তাই না? আর স্কোর কন্ট্রিবিউশনটা হচ্ছে মাত্র আধা ১-১.৫ এরকম। ইয়াতেও লিসেনিং এও সেম। আপনি যদি মাঝখানের এমসিকিউ এম, এমসিকিউ এস, সিএসআর, এসএমডব্লিউ, সিঙ্গেল সিলেক্ট মিসিং ওয়ার্ড, আর হাইলাইট কারেক্ট সামারি এগুলোতে যদি পারফর্ম করতে চান তাহলে লাস্টে কি আছে? WFD, এইটাতে আপনি গোল্লা মারবেন। কারণ আপনি টাইমই পাবেন না। লাস্ট পর্যন্ত যে হচ্ছে মিনিমাম ৬ মিনিট হাতে নিয়ে যেতে পারবে সে উইনার। ঠিক আছে? সে খুব ভালোভাবে টাইম ম্যানেজমেন্টটা শিখে গেছে। তো এইখানে আপনার WFD ভালো করতে হলে এগুলোকে আপনার এভয়েড করতেই হবে। এগুলোর জন্য আলাদা করে টাইম দেওয়া নাই। আপনার টাইম হচ্ছে এগুলো থেকে বাঁচায়ে ওই বেশি যেগুলোতে কন্ট্রিবিউট করে সেগুলোতে এনে দিতে হবে। ওকে, দেন অ্যান্সার শর্ট কোয়েশ্চেন কে কেন আমি এখানে প্রায়োরিটি দিচ্ছি? অ্যান্সার শর্ট কোয়েশ্চেন এর কিন্তু অ্যাকচুয়ালি আলাদা করে টাইম দেওয়া থাকে। আপনাকে কিন্তু বলে নাই যে এখানে হচ্ছে এটার পরে আরো কিছু আছে, এটা যদি তুমি অ্যান্সার করো তাহলে পরেরটা তোমার শর্ট পড়বে, এরকম কিছু না। প্রত্যেকটা অ্যান্সার শর্ট কোয়েশ্চেন এর জন্য আলাদা করে টাইম দেওয়া থাকে। আর আপনার এখানে যে শর্ট কোয়েশ্চেন গুলো এগুলো হচ্ছে অনলি জিকে, আপনার মানে নর্মাল ডেইলি ইউজের জিনিসপত্র। যেমন আপনাকে যদি বাংলায় জিজ্ঞেস করে যে গাড়ি যে চালায় তাকে ড্রাইভার বলে, বিমান যে চালায় তাকে কি বলে, আপনি তো ধুম করে উত্তর দিয়ে দিবেন যে পাইলট। বাট এই সেম জিনিসটাই আপনাকে যখন ইংরেজিতে বলবে আপনি কোশ্চেনটা ধরতে পারতেছেন না। এই কোশ্চেন ধরতে না পারার কারণে কিন্তু আপনি ডেলিভারিও দিতে পারেন না। তো এই যে এগুলো হচ্ছে বুঝা যে সে কতটুকু ইংলিশে হচ্ছে তার কমফোর্টেবিলিটি আছে বা কমফোর্টেবলি সে বুঝতে পারে। এইটাই, আর কিচ্ছু না। জেনারেল নলেজ এগুলো যদি একটু পড়েন
এখান থেকে কিন্তু আপনার ভোকাবুলারি টেস্ট হচ্ছে, সবকিছুই টেস্ট হচ্ছে। ঠিক আছে? তো এখানে অ্যান্সার শর্ট কোশ্চেনে 5 থেকে 6 নাম্বার থাকে, এটা তো ইজিলি উঠায় ফেলা যায়। আপনি যদি একটু জাস্ট 2-3 বার রিভিশন দিবেন, যত রকমের পোর্টাল আছে, পিটার্স, আলফা, অ্যাপিউনি, যা যা আছে, সেখানে দেখেন ওই যে অ্যান্সার শর্ট কোশ্চেন যেগুলো আছে, একটার পর একটা শুনলে কিন্তু একটু লিসেনিং ক্যাপাবিলিটিসটাও বাড়ে। একটু শুনে শুনে তারপর অ্যান্সার গুলো দেখে চলে যান, আপনি পড়েন, তাইলেই তো হয়। এগুলো একদম কমন তো। তারপর দেখেন 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ এই 6টা। একটা জিনিস খেয়াল করেন যে লিসেনিং কে আমি কেন রাইটিং এর সাথে রিলেট করছি, বা রাইটিং কে কেন লিসেনিং এর সাথে রিলেট করছি। রাইটিং এর অনলি দুইটা আইটেম, হ্যাঁ, SWT আর এসএ। 7 তারিখের আগ পর্যন্ত এখানে স্কোর কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র 17.5। ঠিক আছে? 7 তারিখের আগ পর্যন্ত অনলি কন্ট্রিবিউশন হচ্ছে 17.5। আর 7 তারিখের পরে কথা তো এখানে বলবোই না। আর বাকি নাম্বার তাহলে কোথা থেকে আসে রাইটিং এর? এই যে WFD, FIBL আর SST, এই তিনটা থেকেই আসে হচ্ছে 46। WFD, FIBL আর হচ্ছে SST, এই তিনটা থেকে আসে 46। ঠিক আছে? আর এই যে RNWFIB, এখান থেকে আসে 25 ইন দ্য রাইটিং সেকশন। তাহলে দেখেন 46 আর 25 কত হইলো? 71। আর এখানে হচ্ছে 17.5 বা 18 ধরেন, কত মানে 88-9 এরকম চলে আসে। তাহলে বুঝতে পারছেন যে 90-90 এর মধ্যে 88 বা 89 এর হচ্ছে আমরা হিসাব মিলাই ফেলছি। তাইলে এখানে আপনার রাইটিং থেকে আসে মাত্র 17.5, লিসেনিং থেকে আসে সবচেয়ে বেশি, আর রিড এন্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আসে 25 নাম্বার। তো এটাতে তো আমরা এমনিতেই দুর্বল। আমি এখান থেকে রাইটিং এ অনলি 10 ধরবো, অনলি 10, মাত্র 10। আমি কিচ্ছু পারি না, অনলি 10 উঠাবো এখান থেকে। ঠিক আছে? কিন্তু এই যে এখানে, এই যে লিসেনিং, এইখানে আপনি কিছুই করতে পারবেন না। এখানে আপনার 46 মানে 46ই উঠতে হবে যদি আপনি রাইটিং এ 60 চান। এবং এই 46 কিন্তু অ্যাকচুয়ালি ইজি। আপনি যদি FIBL এ বানান না ভুল করেন, শুনতে যদি একটা বলতেছে আরেকটা শুনতেছেন, যেমন আপনাকে বলতেছে ইনার্শিয়াল, ঠিক আছে, ইনার্শিয়াল, আর আপনি আপনি শুনতেছেন ইনিশিয়াল। এই যে দেখেন কোথায় ইনার্শিয়াল আর কোথায় ইনিশিয়াল। আপনাকে বলতেছে হারবার আর আপনি শুনতেছেন হার্ডার। বিকজ হারবার আর ইনার্শিয়াল এই দুইটা ওয়ার্ড আমরা ইউজই করি না কখনো, আমাদের আসলে দরকার হয় না। বাট দরকার না হইলেই কি আপনি আর এটা ইউজ করবেন না, বা আপনি এটা কোনোদিন শুনবেন না, কোনোদিন জানবেন না? ইংরেজি যদি শিখতে হয় তাহলে ওয়ার্ড তো আপনাকে জানতেই হবে, এবং সেগুলো মুখস্থ করে কোনোদিনও হবে না। হারবার জিনিসটা কি, এটা যদি হারবার রিলেটেড কোনো আর্টিকেল না পড়েন কখনো মনে থাকবে না। ইনার্শিয়াল জিনিসটা কি, এটা যদি কখনো আপনি ওই রিলেটেড জিনিসপত্র না পড়েন কখনো মনে থাকবে না। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের কিন্তু এগুলো সবই মোটামুটি ছিল। তারা যদি একটু বাংলা, আমি নিজে পিওরলি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও যদি আপনার কখনো আগ্রহ থাকে, এই যে আগ্রহ থাকা লাগবে যে আমার শিখতে ইচ্ছা করে, বা আরে দেখি তো জিনিসটা কি, সুন্দর তো ওয়ার্ডটা, এটা তো আসলে ভালো একটা জিনিস শিখলাম, এরকম যদি আগ্রহ না থাকে আপনি কখনো শিখতে পারবেন না। আপনার চোখের সামনেই থাকবে বাট আপনার কখনো ওটা চোখে পড়তেছে না। তো এই যে এখান থেকে আমাদের কিন্তু যদি FIBL এ আমি বানান না ভুল করি এবং ওয়ার্ডের যদি একটা বলতেছে আরেকটা না শুনি, তাহলে কিন্তু ভালো করতে পারবো, আমার কোথাও সমস্যা হচ্ছে না। SST একটা ভালোভাবে শুধু গ্রামারটা টিকায় রাখতে পারলেই আপনি এখানে লিখতে পারবেন। 60 ওয়ার্ড লেখা এমন কোনো আহামরি কিচ্ছু না। WFDও সেম, যখন আপনাকে এক্সট্রা, এই যে 7 তারিখের পরে তো এক্সট্রা ওয়ার্ড ইউজ করা যাচ্ছে না, এর আগ পর্যন্ত যে এক্সট্রা ওয়ার্ড ইউজ করতে পারতেছেন, এটাতে কত বড় ব্লেজিং। এটা যারা মানে এখন ভালো করতে পারবেন না, 7 তারিখের পরে পড়তে হবে, তারা বুঝতে পারবেন আর কি আস্তে আস্তে। HIW হচ্ছে রিডিং এ স্কোর দিচ্ছে, লিসেনিং এ দিচ্ছে না, সরি রাইটিং এ দিচ্ছে না, লিসেনিং এ আর রিডিং এ দিচ্ছে, রাইটিং এ দিচ্ছে না। আমরা লিসেনিং এর অনলি 4টা আইটেম করবো, 4টা। লিসেনিং এ কিন্তু 8টা আইটেম আছে, 8টা। ওই 8টা থেকে MCQ, M, MCQ, S দুইটা বাদ, হাইলাইট, কারেক্ট, সামারি বাদ, সিলেক্ট মিসিং ওয়ার্ড বাদ, 4টা বাদ। 4টা বাদ দিলে কি বাকি থাকে? WFD, হাইলাইটিং কারেক্ট ওয়ার্ডস, FIBL আর SST। এই 4টা মাত্র আইটেম আপনাকে পড়তে হবে, এই 4টা মাত্র আইটেমে আপনাকে 100% আনতে হবে। এইটা কি ভাই খুব কঠিন কিছু? আপনাদের ইংরেজি পরীক্ষা এর থেকেও সহজ লাগবে? মানে আর কত সহজ চান? বা এই যে এর থেকেও যদি সহজ হয়, সেক্ষেত্রে আপনি কেন ভাই, যদুমধু রামসন সবাই চলে যেতে পারবে, কারো আর বাকি থাকবে না। তো এটা তাহলে কোনো পরীক্ষার কাতারে পড়লো? এই 4টা মাত্র আইটেম আপনাকে বলা হয়েছে যে আপনি 1 মাস সময় নেন, 2 মাস সময় নেন, 4টা মাত্র আইটেম আপনি একটু বুঝে বুঝে পড়েন, ধরে ধরে পড়েন, ইমপ্রুভ করার চেষ্টা করেন। আপনি চেষ্টা না করলে তো এটা কেউই কিছু করে দিতে পারবে না। এই 4টা মাত্র আইটেমে আপনাকে 100% আনতে হবে, আর কিছুই করা লাগবে না। যারা 90-তে 87-89 চান, তারাও এই সেম ভাবে এই 4টাই পড়বেন, অনলি এই 4টা পড়বেন। আমার যতগুলা স্টুডেন্ট 90 on 90 অথবা 80+ পাইছে, সেম ভাবে আমি ওদেরকে পড়াইছি যে শুধুমাত্র এই 4টা পড়বা ভাই, ওই বাকি 4টা টাচও করবা না, অ্যান্সারও করবা না, কিছুই করবা না।
পরীক্ষার সময় যদি তোমার ইচ্ছা করে যে তুমি ABCD থেকে কোনটা তোমার সবচেয়ে ভালো লাগে সেটা তুমি দিয়ে চলে যাও, বাট যারা 90 পাওয়ার মতো তারা কিন্তু ABCD দেখে না, তারা অ্যাকচুয়ালি ওই অডিও চলা অবস্থায় ওটা অ্যান্সার করে ফেলতে পারে, এবং আমিও তাই করি। আর রিডিং এর মধ্যে ওটাতে আমি কোনোভাবেই সময় দেই না, ওটা আমি নিজেই সবসময় অ্যাভয়েড করি, আমি ইচ্ছা করে করি, কারণ 1 সেকেন্ডও আমি দিব না। আবার ওই 1 সেকেন্ড যদি বাঁচে ওইটা আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দিলে আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি কারেক্ট করার রেট অনেক বেশি বাড়াতে পারি। ওকে, এই 4টা আইটেমে আপনাকে 100% পাইলে রাইটিং এর মধ্যে 43 ট্যাগ হয়ে যাচ্ছে। আর এসডব্লিউটি কিন্তু আপনার আর এই যে এখান থেকে RNW থেকে আমরা কত ধরছি 10, এসডব্লিউটি থেকে আপনি 7.5 ইজিলি উঠে ফেলতে পারবেন রাইটিং এ। এসডব্লিউটি ইজ কন্ট্রিবিউটিং 15 কোর্স, আর ইন দ্য রাইটিং সেকশন 7.5, আর হচ্ছে রিডিং সেকশন 7.5। তাহলে এখানে কত আসলে একটু দেখেন, 40, 50, আর এখানে যদি আমি আরো 10 ধরি 60, আরো আরো বেশি হয়ে যাচ্ছে, দেখছেন 66, 7, 8 এরকম হয়ে যাচ্ছে। তাহলে মানে কত কত বেশি আপনার দরকার, 60, আপনি তো আরো বেশি পাইতেছেন, ঠিক আছে? তো রাইটিং এ কিন্তু এখানে কেউ আপনাকে আটকাইতে পারতেছে না। আমি কিন্তু এস এর নাম্বারটা ধরিই নাই, আমি ইচ্ছা করে এস এর নাম্বার ধরি নাই, কারণ এস এতে আপনারা অনেকেই হচ্ছে দুর্বল, আপনারা জানেন না যে কিভাবে টেমপ্লেটটাকে ইউজ করতে হয়, বা টেমপ্লেট কিভাবে আমি টপিক ওয়াইজ বারবার চেঞ্জ করে ফেলবো। টেমপ্লেট কিন্তু একদম বাই হার্ট আপনারা ইউজ করতে থাকেন, মানে মেমোরাইজ করেন, এবার মেমোরাইজ করে ওটাকে সমানে গিয়ে ওটাকে লিখে দিয়ে আসেন, শুধুমাত্র একটা দুইটা অংশ চেঞ্জ করেন, একটা সেন্টেন্সের আধা পার্ট চেঞ্জ করছেন, বা একটা সেন্টেন্স বানায় লিখছেন, এইটুকুই করেন, এর থেকে বেশি কিছু করেন না। সো এইটার কারণে কিন্তু অ্যাকচুয়ালি নাম্বারটা খুব বেশি ওখানে দেয়ও না, এটা হয়তো বা ভিজিবল না, বাট অ্যাকচুয়ালি নাম্বারটা দেয় না। সো এই জন্য আমি ইয়াটা ধরিই নাই, এস এর নাম্বারটা ধরিই নাই, আমি ওটা বাদ দিছি পুরা। তো এস এর নাম্বার বাদে আর RNW FIP থেকে আমি অনলি 10 ধরছি, এখান থেকে কি এইটুকু পাওয়া পসিবল না? বারবার জিজ্ঞেস করতে থাকেন রিডিং এন্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি করবো কেন হইতেছে না, এখানে আমি পারতেছি না। কেমনে পারবেন? আপনি তো রিডিংই পড়তে পারেন না, রিডিং পড়ে তো মিনিংই বুঝেন না, এটা কেউ আপনাকে কিভাবে করাই দিবে? মাত্র 2টা মিনিট টাইম থাকে একটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা প্যাসেজ সলভ করার জন্য, মানে 4টা 5টা সেন্টেন্স থাকে, এই 2টা মিনিটের মধ্যে একটা সেন্টেন্সই পড়া যায় না। ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে দেখি একটা সেন্টেন্সই ঠিকভাবে পড়ে শেষ করতে পারে না, বা মিনিংও বুঝতে পারে না, কোনটা যে সাবজেক্ট কোনটা যে অবজেক্ট, কোন সাবজেক্টের ভার্ব যে কে, বা কোন ভার্বের সাবজেক্ট কোনটা, সেটাই বুঝতে পারতেছে না। তাইলে এই জিনিসগুলো বুঝতে পারার জন্য এই যে একটা ফিলিং রিডিং এর বই বের করছিলাম, আল্লাহ মাফ করুক, এই বইটা বের করার পরে ম্যাক্সিমাম মেসেজ আসে বই কিভাবে পড়বে। এখন এই বই আমি বন্ধ করে দিয়েছি, যে দরকার নাই বাবা, কারণ এদেরকে আসলে ভালো কোনো কিছু দিলে এরা বুঝতে পারে না, কিছুই না, এই বইও দরকার নাই। আপনি জাস্ট যে কোনো আর্টিকেল নেন, প্যাসেজ নেন, ওখানে প্রত্যেকটা সেন্টেন্স আমি কিভাবে ভালো করছি আমি ঠিক সেভাবেই এখানে ইয়ে করছি, আমি নিজে কোনোদিন গ্রামার করি নাই, কোনোদিনও না। এটা আপনাকে সেন্স ক্রিয়েট করতে হবে। আপনি সেন্টেন্স গুলাকে পড়েন, সেন্টেন্স গুলাতে কোনটা সাবজেক্ট, কোনটা নাউন, কোনটা অ্যাডভার্ব, ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা কোথায় আছে, নাউন এবং আর্টিকেলের মধ্যে কয়টা অ্যাডজেক্টিভ আছে, কয়টা অ্যাডভার্ব আছে, একটা ভার্ব, একটা সেন্টেন্সের মধ্যে 2-3টা ভার্ব আছে, প্রত্যেকটা ভার্বের জন্য আলাদা আলাদা সাবজেক্ট আছে, কোন ভার্বের সাবজেক্ট কে, কোন কর্তাটা কাজটা করতেছে, এই জিনিসগুলো যদি আপনি একটু আস্তে 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 প্র্যাকটিস করেন, প্রথম 2টা প্যাসেজে আপনি এটাকে একদম অনেক কষ্ট করে করছেন, আপনার ইচ্ছা করতেছে না পড়তে, মাথায় ঢুকতেছে না, আপনি পড়তে থাকেন, সেন্টেন্স বাই সেন্টেন্স একটা একটা করে দাঁড়াইতে থাকেন, কোনটা কোন পার্টস অফ স্পিচ কেন এখানে বসছে, এগুলো দাঁড়াইতে থাকেন। 2টা কষ্ট হয়েছে, আরো 2টা কষ্ট হবে, এর পরের 2টা আস্তে আস্তে ইজি হয়ে যাবে। 10টার পরে যান, একদম আস্তে আস্তে একটু 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 করে ইজি হয়ে যাচ্ছে। 20টা করেন, 50টা করেন। এই 50-এর পরে আপনাকে তো আর কোনো খাতা বই কিচ্ছু দেখতে হবে না, আপনার অটোমেটিক মাথায় আসবে, আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন, আপনার অটোমেটিক আসবে যে হ্যাঁ এখানে একটা নাউন লাগবে, হ্যাঁ এখানে একটা টু আছে, এটার পরে একটা ইনফিনিটিভের মতো হইতে পারে, বা মানে ভার্বের মেইন ফর্ম বসতে পারে, আরে এখানে তো একটা প্রেপোজিশন আছে, পরে মনে হয় জিরান বসতে সরি আইএনজি বসতে পারে, তারপরে এখানে একটা আর্টিকেল আছে, এরপরে একটা নাউন বসতে পারে, আরে নাউন তো আছে, তাহলে মনে হয় এর আগে একটা অ্যাডজেক্টিভ হবে, আরে অ্যাডজেক্টিভও আছে, তাহলে মনে হয় একটা অ্যাডভার্ব হবে, আরে অ্যাডভার্বও আছে, তার মানে এটা অ্যাডভার্বের আগে আরেকটা অ্যাডভার্ব হইতে পারে এখানে গ্যাপের মধ্যে। এই জিনিসগুলো কি খুব কঠিন? জাস্ট আপনারা কথাই শুনতে চান না, আপনারা ওইভাবে প্র্যাকটিসই করেন না, আর কিছুই না। এতবার বলি যে এগুলা 10টা 20টা প্র্যাকটিস করেন, শুধুমাত্র পার্টস অফ স্পিচ আগে বুঝেন, একটা সেন্টেন্স পড়তে পড়তে আপনাকে বুঝতে হবে দ্রুত দ্রুত, ওইটা নিয়ে আপনি গ্রামার অ্যানালাইসিস করবেন, গ্রামার শিখবেন, এইখানে এটা নাউন, নাউনের পরে এটা আসবে ওইটা আসবে, এগুলো অ্যানালাইসিস করার টাইম আছে? কিচ্ছুই নাই। রিডিং ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর কথা যেহেতু বলতেছি এখানে, আর সাথে এটাও বলে দিই যে রিডিং ফিল ইন দা ব্ল্যাঙ্কস ভালো করার জন্য আপনাকে ঠিক এইভাবেই পড়তে হবে। আগে আপনি পড়ে পড়ে পার্টস অফ স্পিচ বুঝবেন, কোন ভার্ব কোন সাবজেক্টের জন্য কাজ করতেছে, কোনো একটা গ্যাপের আশেপাশে কি আছে, সেই অ্যাকর্ডিং এখানে কি বসতে পারে, সেই জিনিসগুলো আপনি যদি অটোমেটিক বুঝতে পারেন, এরপরে হচ্ছে আপনার ভোকাবুলারি কনটেক্সট এইগুলা। এখন ভোকাবুলারি কনটেক্সট কিভাবে আপনি ডেভেলপ করবেন?
দেখেন পিটিইতে সব সময় এই যে জিনিসপত্রগুলো আসছে সব সেম অলমোস্ট ক্লোজ। একটু খেয়াল করে দেখেন কষ্ট করে, এটা 7 তারিখের আগেও যা 7 তারিখের পরে ওটা, একটু কষ্ট করে খেয়াল করে দেখেন সব কিন্তু একাডেমিক জিনিসপত্র আসে। কখনো কি আপনারা বলছে যে অমুক সেলিব্রিটি লাইফ নিয়ে লাইফে এটা করছে ওটা করছে, এরকম প্যাসেজ কখনো আপনি দেখছেন? কখনোই দেখবেন না। দেখবেন সায়েন্টিফিক রিসার্চ, অস্ট্রেলিয়ার কোনো একটা ক্রাইসিস অথবা নিউজ, ওয়ার্ল্ড এর এনভায়রনমেন্টাল প্রবলেম, অথবা যে কোনো একটা নতুন গবেষণাপত্র, তারপর কোনো একটা নতুন টেকনোলজি, এই ধরনের জিনিসপত্র আসে প্রত্যেকটা জিনিসে। রিড অ্যালাউড বলেন, রিপিট সেন্টেন্স, ডাব্লিউটি, ডেসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, তারপরে যে আপনার এসএ, এসএসটি, এসডব্লিউটি যা আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক, সব সেম টু সেম, সব একদম একাডেমিক ইয়েগুলা, মানে লেখালেখি এইসব আসে। আর এই জিনিসগুলা ম্যাক্সিমামই দেখবেন আপনি সিএনএন নিউজ, এবিপি নিউজ, মানে অস্ট্রেলিয়ার যত নিউজ আছে, তারপর দেশের যতগুলা নিউজ পোর্টাল আছে সবগুলাতে বড় বড় আর্টিকেল আছে। আপনি 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করতেছেন আজকে, ডেইলি 5টা করবেন, জাস্ট এইভাবে 5টা। আপনি প্রথমটা দেখলেন যে অস্ট্রেলিয়ার ওয়াটার ক্রাইসিস নিয়ে, হ্যাঁ, তো এখানে মাত্র 5টা লাইন আছে, আপনি এই 5টা লাইন থেকে কি বা বুঝবেন অস্ট্রেলিয়ার ওয়াটার ক্রাইসিস নিয়ে? একটু কষ্ট করে এই ওয়াটার ক্রাইসিস গুগল করেন, যে এখানে ওয়াটার ক্রাইসিস নিয়ে কোথায় কোথায় কি নিউজ আছে, এটা একটু পড়ে ফেলি, ওয়াটার ক্রাইসিস ইন অস্ট্রেলিয়া। আপনি একটু আর্টিকেল গুলো পড়েন, বড় বড় আর্টিকেল গুলো পড়েন, ওই আর্টিকেলের সাথে রিলেটেড দেখবেন আরো 1-2টা আর্টিকেল আসবে, ওইগুলোও একটু পড়েন, অ্যাটলিস্ট জানার জন্য পড়েন। ওই যে বললাম না, শিখার একটা আগ্রহ। যেমন আমি কিন্তু অলওয়েজ যখন স্টুডেন্টদেরকে পড়াই, আমি যখন দেখি যে এরকম একটা নতুন টপিক আসছে, তো আমার কাছে মনে হয় যেমন সেদিন এটা ওয়াটার ক্রাইসিসটা কিন্তু সেদিন আমি পড়াচ্ছিলাম একটা স্টুডেন্টকে। আম, অস্ট্রেলিয়ার যে মৌরে নদী, এই নদীটা যে একদমই অবস্থা খারাপ, মানে নদীটা মারা যাচ্ছে এরকম অবস্থা, অস্ট্রেলিয়াতে ওয়াটার ক্রাইসিস হচ্ছে। তো আমি সাথে সাথে গিয়ে অ্যাকচুয়ালি ওই যে ওদের নিউজ পোর্টালে ঢুকলাম এবং ওখান থেকে দেখলাম যে পুরা প্যাসেজটা, এবং আমার স্টুডেন্টদেরকে ওইভাবে পড়াইলাম যে ভাই তোমরা প্লিজ এভাবে পড়ো, এভাবে পড়ো। একটু যদি এইভাবে দেখে দেখে পড়েন, রিলেট করে করে আর্টিকেল গুলো পড়েন, এক্ষেত্রে কিন্তু আপনারা জানতেও পারতেছেন আর ওইটা আপনার একদম কমন পড়ে যাবে। এগুলাই ঘুরে ফিরে আসে। দেখবেন রিড অ্যালাউড কখনো একটা কোশ্চেন, সেটা হয়তো ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ আসছে, আপনার পরিচিত লাগবে। আবার কখনো দেখবেন ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ একটা আসছিল, সেটা হয়তো রিড অ্যালাউড এ আসছে, অথবা রিপিট সেন্টেন্স এর একটা সেন্টেন্স আসছে। এগুলো দেখবেন যে আপনি যদি এইভাবে আর্টিকেল গুলো পড়েন, আপনার পরিচিত হয়ে যাবে, এবং গল্পের আকারে পড়ার কারণে আপনার ভোকাবুলারি বেশি মনে থাকবে, ওয়ার্ড গুলোর সাথে আপনি বেশি পরিচিত হতে পারবেন, এবং কনটেক্সট বুঝতে পারবেন। হুট করে যখন আপনার সামনে আসবে যে ওয়াটার ক্রাইসিস ইন অস্ট্রেলিয়া, আপনি বুঝবেন আরে এটা তো আমি পড়ছিলাম আগে, এরকম একটা কনটেক্সটে আপনি অনেক বেটার পারফর্ম করতে পারবেন। তারপর আপনি হয়তোবা কখনো দেখলেন যে একটা সায়েন্টিফিক রিসার্চ নিয়ে আসছে, সায়েন্টিফিক রিসার্চটা আপনি একটু গুগল করেন, ওই ওই রিলেটেড আর্টিকেল গুলো একটু পড়ে ফেলেন। বুঝতে পারছেন? যারা রিড অ্যালাউডে দুর্বল, দেখেন ইংলিশকে 4টা আলাদা আলাদা সেকশন মনে করার মতন কিছুই নাই, এগুলো কিন্তু সব একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড এবং রিলেটেড। ট্রাস্ট মি, আইএলটিএস এর থেকে পিটি এক্সামটা কিন্তু অনেক 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 বেশি সায়েন্টিফিক। এটা আপনারা যখন মানে এগুলোর ভিতরে কোর জিনিসপত্র স্টেম গুলো বুঝতে পারবেন, তখন হয়তো বা বুঝবেন যে অ্যাকচুয়ালি আইএলটিএস এর থেকে পিটি এটা অনেক বেশি সায়েন্টিফিক, যে এখানে একটা আরেকটার সাথে রিলেটেড। এই যে আপনাকে যে আর্টিকেল পড়তে বললাম, আপনি যখন আর্টিকেল গুলো সম্পর্কে একদম পরিচিত, হ্যাঁ, আপনি জানেন কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসতেছে, আপনার একটা সেন্স আছে যে আমি ভাত খাই হবে নাকি আমি ভাত খাই হবে, মানে সে যাই হবে না সে যাই হবে। আপনি জানেন, কারণ আপনি বাংলা ভাষা এক্সপার্ট, এটা আপনার, এটা আপনি এটাতে native, তাই না? ইংলিশটাও তো আপনাকে সেভাবে সেন্স ক্রিয়েট করতে হবে, আপনি মুখস্থ করতে পারবেন না যে আই এর পরে ইট আর তারপরে রাইস হবে, আই এর পরে ইট হয়, এই ধরনের এখানে, তারপর এটা থাকলে এটা হয়, এই ধরনের আপনি মুখস্থ করে শেষ করতে পারবেন না। এই যে 12 বছর ধরে মুখস্থ করছেন ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত, কোনো লাভ হয়েছে? হয় নাই কিন্তু। এটা হচ্ছে সেন্স ক্রিয়েট করতে হবে। তো এই যে আর্টিকেল গুলো পড়তেছেন, সেটা কিন্তু রিড অ্যালাউডেও সেম ভাবেই আপনি প্রিভিলেজড হবেন। আমি আমার স্টুডেন্টদেরকে বলি, আয়নার সামনে দাঁড়াবেন, ওইখানে বড় বড় আর্টিকেল দেখে দেখে সমানে পড়বেন, কোথায় টাকা খাইতেছেন, হুজুর খাইতেছেন, বামলিং করতেছেন, বামলিং করতেছেন, থেমে যাবেন না, সমানে পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, হবে। একটু ধৈর্য ধরেন, নিজেকে একটু সময় দেন, পড়তে থাকেন, হবে। একটু মোবাইলে রেকর্ড করেন, নিজের কথাগুলো নিজে বোঝার চেষ্টা করেন। যদি দেখেন যে না, প্রোনাউন্সিয়েশন প্রবলেম, আপনার মুখের হচ্ছে জড়তা কাটতেছে না, আপনি টাং টুইস্টার ইউজ করেন, রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি, থ্রি সেলস থ্রি সেলস, এগুলো আপনি একটু প্র্যাকটিস করেন। এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আপনার জিহ্বার জড়তাটা কেটে যাবে, আপনি বেটার পারফর্ম করতে পারবেন। যারা জন্মগতভাবে একটু স্ট্যামারিং করেন, তাদের কিন্তু এইগুলাতে যে খুব বেশি লাভ হবে তা না, বাট ম্যাক্সিমামদেরই লাভ হবে।
এবং যারা স্ট্যামার তাদেরও কিছুটা হলেও লাভ হবে, কারণ এখানে আমাদের জিহ্বাগুলাই হচ্ছে মানে ইম্পর্টেন্ট যে দেখবেন যে অনেকেই কথা বলে, কথার অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না, ওয়ার্ড ওভারল্যাপ করতেছে, স্পষ্ট না। স্পষ্টতা আনতে হইলে আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে এবং ওইভাবেই আপনাকে প্রোনাউন্সিয়েশন গুলো ঠিক করতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টসরা রিড অ্যালাউড যখন পড়ার সময় কি করে, যে একটা ওয়ার্ড দেখার পরে মানে ওইটার বানান করে পড়ে তারপর তারা বুঝতে হয় যে এটা কি ওয়ার্ড আছে। যতক্ষণ পর্যন্ত আপনি একটা সেন্টেন্স দেখে পুরা সাইজ দেখে আপনি বুঝতে না পারেন, তারপর একটা ওয়ার্ড পড়ছেন, সেটার পরে কোন কোন ওয়ার্ড থাকে সেই সেন্স যদি আপনার না থাকে, আপনি কখনোই ফ্লুয়েন্টলি পড়তে পারবেন না। ওকে, তাহলে কি বললাম, যে এখান থেকে এইভাবে আপনি রাইটিং এ ইজিলি 65 ইজিলি উঠাইতে পারবেন। হ্যাঁ, শুধুমাত্র লিসেনিং এ ফোকাস করেন, আর লিসেনিং এর ওই 4টা আইটেম ছাড়া আপনি আরো হচ্ছে রিপিট সেন্টেন্স থেকে আর রিটেল লেকচার থেকে স্কোর পাবেন। রিপিট সেন্টেন্স এবং রিটেল লেকচার, ঠিক আছে, অ্যান্সার শর্ট কোশ্চেন থেকেও কিন্তু লিসেনিং এর নাম্বার অ্যাড হচ্ছে, বাট রিপিট সেন্টেন্সটা অনেক বেশি, রিটেল লেকচারটাও একটু বেশি। সো আমি কি বললাম, যেই 4টা আইটেম আপনার ইয়েতে ছিল, ওই যে লিসেনিং এ ছিল, সেই 4টার সাথে কি কি অ্যাড হবে, রিপিট সেন্টেন্স, রিটেল লেকচার আর ASQ, ঠিক আছে। এই 7টা আইটেম থেকেই আপনার লিসেনিংটাকে বেটার করতে হবে। রিপিট সেন্টেন্সের কথা একটু বলি। রিপিট সেন্টেন্সে আপনি দেখেন দুই ভাবে স্কোরিং হচ্ছে। হ্যাঁ, একটা রিপিট সেন্টেন্স আপনাকে হচ্ছে স্পিকিং এ আর লিসেনিং এ নাম্বার দিচ্ছে। ওকে, এখন হয়তোবা এটা ছিল যে আই অ্যাম ফেরদৌসী, ঠিক আছে, অথবা আমি লিখলাম আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, ঠিক আছে। সো এই যে আপনি সেন্টেন্সটাকে যদি এভাবে বলতে না পারেন, হ্যাঁ, সাপোজ আপনি এন ওয়ার্ডটা বলেন নাই বা এন এর জায়গায় এ বলছেন, ঠিক আছে, তো আপনি এখানে দ্রুত বলার কারণে স্পিকিং এ কিন্তু আপনি 90 পাবেন, বাট লিসেনিং এ আপনি একটা ওয়ার্ডের নাম্বার কম পাবেন। এটা কিন্তু খুব বেশি আহামরি সমস্যা না। যদি আপনি দেখেন আপনি 70% কাভার করতে পারছেন, 70% ওয়ার্ড কাভার করতে পারছেন এবং সেটাকে ফ্লুয়েন্টলি করতে পারছেন, এমন একটা ভাব যে হ্যাঁ এইটাই ছিল এবং এটা একটা সেন্টেন্স, তাইলেই কিন্তু আপনার আর এখানে স্কোরটা কম আসবে না, ভালো আসবে, অনেক ভালো আসবে, 70%-এর উপরে আসবে। শুধুমাত্র ওরাল ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশনটা এখানে বেশি ইম্পর্টেন্ট। তাই বলে আপনি যে ওয়ার্ড যা ইচ্ছে তাই বলবেন তা কিন্তু না, অবশ্যই 60-70% কাভার করতে হবে। রিড অ্যালাউড গেল, রিপিট সেন্টেন্স গেল, আচ্ছা স্পিকিং এর নাম্বার গুলা কিন্তু কখনো আপনি অন্য কোথাও থেকে তুলতে পারবেন না। স্পিকিং এর যে 5টা আইটেম আছে, এই 5টা আইটেমকেই আপনার ফোকাস করতে হবে, অন্য কোথাও থেকে স্কোর আসতেছে না। যারা স্পিকিং এ একটু দুর্বল অথবা স্ট্যামারিং এর প্রবলেম আছে, তারা কিন্তু এই কারণে পিটিইতে আগে একটু সমস্যায় থাকতো, বাট 7th অগাস্টের পরে আমার কাছে মনে হয় স্পিকিং এ যারা একটু দুর্বল তাদের জন্য ভালোই হয়েছে। হ্যাঁ, এই জন্যই বলি যে সব সময় কিন্তু সব পরিবর্তন কঠিন হয় না, আর সবকিছু একজনের জন্য ভালো হবে আরেকজনের জন্য ভালো হবে না এমন কিছু না। কারোর জন্য হয়তো বা বেশি ভালো হচ্ছে, কারোর জন্য একটু কম ভালো হচ্ছে, বাট এটা একমাত্র আল্লাহ তাআলা বেটার জানে যে আপনার জন্য কোনটা বেটার, আমার জন্য কোনটা বেটার। স্পিকিং এ তাহলে আমরা কোথায় কোথায় ফোকাস করব, এখন রিড অ্যালাউডে ফোকাস, মানে এখন 7th অগাস্টের আগে রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডেসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, এই 4টাতে বেশি ফোকাস করেন। আর ওই যে আপনার ASQ পড়েন, জেনারেল নলেজ একদম কমন আসে, বিশ্বাস করেন একদম কমন আসে। এখানে একটা টিপস বলে দিই, অ্যান্সার শর্ট কোশ্চেন 2 ধরনের আসে। অ্যান্সার শর্ট কোশ্চেন 2 ধরনের আসে, একটা হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন আর একটা হচ্ছে আম, আপনার ওই যে অপশন দেওয়া। হ্যাঁ, হয়তো বা জিজ্ঞেস করবে এইটা নাকি ওইটা, কোনটা সঠিক, এইটা নাকি ওইটা, তার মানে দুটো অপশন দিয়ে দিয়েছে, দুটার মধ্যেই তো অ্যান্সার আছে, ঠিক না। আপনি ওই দুটাকে দ্রুত রিপিট করে দেন, ওই দুইটা মনে রাখেন, আপনার কোশ্চেন বুঝার দরকার নাই। আর পারলে তো আলহামদুলিল্লাহ, যদি মানে না আপনি পারেন কি পারেন না সেটা আপনার ধার ধারা দরকার নেই। আপনি দ্রুত ওই কোশ্চেন মানে দুটার যে ইয়াগুলো ছিল, অপশন গুলো ছিল, সেই 2টা বা 3টা যা আছে ওইগুলাকে শুধু রিপিট করেন, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। আর যেগুলো হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন, আপনারা অনেকেই হয়তো বা অনেক ইউটিউবারের ভিডিও দেখে বলেন যে আমি যদি না পারি আমি কি বলবো, আই ডোন্ট নো বলবো। কিছুই বলার দরকার নাই, না পারলে আর যদি পারেন তাহলে কোশ্চেন থেকে কিছু একটা বলেন। কেন কোশ্চেন থেকে কিছু একটা বলতে কি নাম্বার দিবে না? দিবে না। আই ডোন্ট নো বললেও নাম্বার দিবে না, কোশ্চেন থেকে কিছু বললেও নাম্বার দিবে না। বাট ওই যে বললাম যে সবকিছু তো ব্রেইনের খেলা, আপনার মাথায় যদি থাকে যে আমি কোশ্চেন থেকে একটা কিছু বলার চেষ্টা করব, তাহলে কিন্তু আপনার কোশ্চেনের মধ্যে আপনি ফোকাসটা বেশি দিচ্ছেন এবং বুঝতে পারার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আর যদি আপনি আগে থেকে আই ডোন্ট নো মাথার মধ্যে রেখে দেন, তাহলে ওই আই ডোন্ট নোই মনে থাকবে, কোশ্চেনও বুঝবেন না, অ্যান্সারও দিতে পারবেন না। এমন অনেক সময় হবে যে কোশ্চেনটা আপনি যে বুঝতে পারছেন সেটা একটু পরে গিয়ে বুঝছেন যে আরে এটা তো আমি পারতাম, বাট আপনি অ্যান্সার ডেলিভার করতে পারেন না।
কারণ আপনি আগে থেকে আই ডোন্ট নো নিয়ে বসে আছেন। সো এই জন্য মানে কোশ্চেন থেকে একটা কিছু বলার চেষ্টা করেন। আই ডোন্ট নো বললেও আপনি নাম্বার পাবেন না, ওইটা বললেও নাম্বার পাবেন না। তো ওইটাতে কি হবে, আপনার হচ্ছে ফোকাসটা একটু বেশি থাকবে কোশ্চেনের দিকে, আর কিছু না। সো এই চারটাতে হচ্ছে আমরা একটু বেশি ইয়ে করবো, মানে বেশি না, এই চারটাই মেইন আপনার স্পিকিং এর জন্য। এই চারটাতে আমাকে বেশি বেশি নাম্বার উঠাইতে হবে, আর কোনো উপায় নাই। ঠিক আছে, এখন আসি রিডিং। রিডিং এর নাম্বারটা কোথা থেকে উঠাবো? রিডিং এর নাম্বার এই যে রিড অ্যালাউড, 7th অগাস্টের আগে কিন্তু রিড অ্যালাউড থেকে হিউজ নাম্বার হচ্ছে রিডিং এ অ্যাড হচ্ছিল, 21। অনেক 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 বেশি, 90 এর মধ্যে 21 নাম্বার কিন্তু মুখের কথা না। সো এইখানে আমাকে রিডিং এ হচ্ছে অ্যাকচুয়ালি ফোকাস করতে হবে আপনার RNWFIB, ঠিক আছে, তারপর RFIB, আর হচ্ছে RO, ঠিক আছে, আর সাথে RAHIWSWT। ওকে, 1 2 3 4 5 6, এই 6টা আইটেমকে আমরা যখন মানে প্রায়োরিটি দিব, তখনই হচ্ছে রিডিং এ একটা বেটার নাম্বার আসবে। এখান থেকে হচ্ছে 25, এখান থেকে 15, এখান থেকে সম্ভবত 6 বা 9 এমন কিছু, রিড অ্যালাউড থেকে 21, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড থেকে এরকম 6 বা 9 বা 4, SWT থেকে হচ্ছে 7.5। ঠিক আছে, তো আমরা এখান থেকে আসলে তুলবো কোথায়? রিড অ্যালাউড থেকে 21 তুলতে হবে, আরও থেকে আমরা 50% নিবো। আরও আমাদের জন্য অনেক কঠিন লাগে, তাই না? আচ্ছা, কঠিন কি? কঠিন কিচ্ছু না। আমরা যখন ছোটবেলায় রিঅ্যারেঞ্জ করতাম, তখন কি এটা খুব কঠিন ছিল? কিছুই না। এটা যদি তখন আমাদেরকে 10 মিনিটের মতন টাইম দেওয়া থাকতো, বা আনলিমিটেড টাইম, 2 ঘন্টার মধ্যে আমি মানে যত ইচ্ছে এ করতে পারি। তখনই আমাদের মানে পরীক্ষাটা এত কঠিন লাগতো, মনে হইতো যেন টাইম কম পড়তেছে। বাট আমি তো অনেক আগেই পরীক্ষা শেষ করে চলে আসতাম। আমার এই ইংরেজি গ্রামারটা আমার এসব একদম পছন্দ না। বাংলা গ্রামার বইতে আমি কোনোদিন ধরিই নাই। গ্রামারটা আমার একদম ভালো লাগে না। সো এইসব গ্রামার মুখস্থ করে কোনো লাভ হবে না। এগুলো হচ্ছে সেন্স ক্রিয়েট করাইতে হবে, আর পরীক্ষার জন্য তো আমাদেরকে আসলে একটু পড়াই লাগে, ওটা কিছু করার নাই। বাট এই যে আপনার ইংলিশ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এইখানে কিন্তু আপনার গ্রামার দিয়ে কোনো কাজ হবে না। গ্রামার আপনাকে সেন্স করাইতে হবে, সেন্স ক্রিয়েট করাইতে হবে। আদারওয়াইজ এটা আপনি পেটের মধ্যে থাকবে, মুখস্থ যে করছেন সেটা আপনার পেটের মধ্যে আছে, বাট বের হবে না। ওকে, তাইলে কি বললাম, এখানে রিঅর্ডার আমরা কিন্তু ওই যে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, কিভাবে আমরা ডিপেন্ডেন্ট সেন্টেন্স বের করে কার উপর ডিপেন্ডেন্ট ফাসিলের ক্লু খুঁজে বের করলে আপনি কিন্তু জোড়া মিলাইতে পারবেন। এখানে একটা মাত্র সমস্যা, যেটা হচ্ছে মাত্র 2 মিনিটের মধ্যে একটা রিঅর্ডার কমপ্লিট করতে হবে। তো রিঅর্ডারটা 2 মিনিটের মধ্যে কেমনে কমপ্লিট করবেন? 5টা সেন্টেন্সের একটা সেন্টেন্স 2 মিনিটের মধ্যে করা হয় না, তাহলে কিভাবে কমপ্লিট করবেন? এই জন্য 1.5 থেকে 2 মিনিটে করার জন্য ওই যে ভিডিওটা, ওইটা একটু কষ্ট করে দেখবেন, এবং পুরাটা ফোকাস করবেন না। আপনি 50% ইয়ে করবেন, 50% অ্যাচিভ করার চেষ্টা করবেন। যদি 5টা জোড়া থাকে, তাহলে অন্তত পক্ষে 3টা মিলানোর চেষ্টা করবেন, 4টার মধ্যে 2টা। তো আপনার যদি 2টা বা 3টা কোশ্চেন আসে, আপনি এমন হবে যে একটা আপনি কমপ্লিটলি পারেন নাই, কিছুই পারেন নাই, 0 পাইছেন, 0। আর বাকি 2টার মধ্যে একটা আপনার পুরাটা হয়েছে, আর একটা হচ্ছে অর্ধেক হয়েছে, তারপরেও কিন্তু 50% চলে আসছে এভারেজে। ঠিক আছে, তো ওইভাবেই আপনারা 50% ইয়ে করবেন। আমি ঠিক যেভাবে পড়াইছি আমার ভিডিওতে, আপনি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স খুঁজে যদি বের করে আছে, যার যেভাবে কাজে লাগে সেভাবে করেন, কোনো সমস্যা নাই। বাট ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আমার জন্য কাজে লাগে না। আমি অনেক সময় বুঝতে পারি না যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট আর কোনটা ডিপেন্ডেন্ট। বাট কিছু সেন্টেন্স আছে যেগুলো দেখলেই বোঝা যায় যে এটা ডিপেন্ডেন্ট। ওই ডিপেন্ডেন্ট সেন্টেন্স যদি মিনিমাম 2টাও বের করতে পারেন, তবুও 2টা জোড়া মিলে মিলে যাবে। আর কিছু রিঅর্ডার থাকে যেগুলো কোনোদিন কোনো টিপস ট্রিক্স দিয়ে মিলবে না, ওগুলোতে আমি গোল্লাই পাবো অলওয়েজ, তো ওগুলো আমি বাদ দিব। সো এই জন্য 50% টার্গেট, আর টাইমের জন্য 50% যদি আপনি অ্যাচিভ করতে পারেন, মোর দেন এনাফ। এই যে RFIP, এখানে 15তে আপনাকে 15ই পাইতে হবে, অন্তত পক্ষে 12 13, অন্তত পক্ষে। এটা কিন্তু খুব সোজা, খুবই 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 সোজা, এটা এমন কিচ্ছু না। আর RNWFIP এখানে 25-এর মধ্যে অন্তত পক্ষে আপনাকে 15+ পাইতে হবে, তাহলেই আপনি এখানে রিডিং এ 60+ পেতে পারেন। এখন আমি আসি রিডিং এন্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনারা অ্যাকচুয়ালি পারফর্ম কিভাবে করবেন, কিভাবে ভালো করতে পারবেন, কিভাবে আপনি আপনার সেন্স ডেভেলপ করতে পারবেন, সেটা অলরেডি আমি বলে ফেলছি। আর এই যে যারা পডকাস্ট শুনেন, তারপর হচ্ছে মুভি দেখেন, কোনো লাভ হবে না। আপনারা এই যে কানের মধ্যে হেডফোন দিয়ে পডকাস্ট শুনতেই আছেন, আপু আমি তো অনেক শুনি, বাট মাথায় কিচ্ছু ঢুকে না। আপনার কানে ওটা ঢুকতেছেই না, কি যে বলতেছে, একটা সেন্টেন্সের মধ্যে 10টা ওয়ার্ডের মধ্যে আপনি 2টা বুঝতেছেন, একটা বুঝতেছেন, কিচ্ছু বুঝতেছেন না। যতক্ষণ পর্যন্ত ওই আলোচনাটা আপনি কমপ্লিটলি বুঝতে না পারবেন, এনজয় করে শিখতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ওই পডকাস্ট বা কোনো মুভি আপনার কোনো কাজে আসবে না। ঠিক আছে, আমরা কি করব, কোনো মুভি যদি দেখি, মুভিটাকে অন্তত পক্ষে 10 ভাগে ভাগ করে ফেলেন, যাতে সাবটাইটেল ছাড়া আপনি দেখে বুঝতে পারেন। আস্তে আস্তে অভ্যাস করেন, আস্তে আস্তে। ওই যে এক একটা ভাগ কয়েকবার করে দেখেন, সাবটাইটেল দিয়ে দেখেন প্রথমে, আস্তে আস্তে ওইটা সাবটাইটেল ছাড়া অভ্যাস করে ফেলেন।
প্রথমে একটা মুভি দেখলেন এরকম 10 ভাগে, এইভাবে একটু সময় নিয়ে এক একটা ভাগকে কয়েকবার দেখে দেখে সাবটাইটেল দিয়ে সাবটাইটেল ছাড়া সবভাবে করলেন। আরো একটা দেখেন সেম ভাবে, আরো একটা দেখেন, 5-6টা দেখার পরে দেখবেন যে আপনার কিন্তু আর সমস্যা হচ্ছে না। আর অলওয়েজ হচ্ছে আপনি যেই ধরনের পছন্দ করেন সেই ধরনের মুভি দেখার চেষ্টা করবেন। যে থ্রিলার দেখতে পছন্দ করেন সে থ্রিলার দেখবেন, যে হচ্ছে যে কমেডি দেখতে পছন্দ করেন সে কমেডি দেখবেন। এরকম করে করে আপনার যেটা পছন্দ, যেটা আপনি মজা করে শিখতে পারবেন সেটাই পছন্দ, মানে সেটাই দেখেন, ঠিক আছে? ওটা চয়েস করেন। আদারওয়াইজ যদি এখানে শুধুমাত্র শিখতে হবে এই কারণে পড়ালেখার মতো করে বিষের মতন খান, কোনো লাভ হবে না। তো তারপর আর পডকাস্টও সেম, যেই পডকাস্ট শুনতে ভাল লাগে, সবচেয়ে ভালো ইংলিশ শেখার ওয়ে হচ্ছে খেলার কমেন্টারি। তো ওইখান থেকে আপনি দেখতে পারেন, আপনারা ছেলেরা যারা আছেন অনেকেই বেশিরভাগই কিন্তু খেলা দেখতে খুব পছন্দ করেন, বাংলায় না দেখে ইংলিশে দেখেন। তাহলে দেখবেন যে ওটা দেখতেও আপনার ভালো লাগতেছে, টাইমটা ইউটিলাইজ হচ্ছে। আর আপনি ওই যে বেশি বেটার বুঝতে পারতেছেন যে কোনো একটা সিচুয়েশনকে কিভাবে এক্সপ্লেইন করতে হয়, ওই জিনিসগুলা শিখতে পারবেন। আর ভিজুয়ালাইজ করার মাধ্যমে আপনার ওই যে ফটো মেমোরি কাজে লাগবে, আপনার ভোকাবুলারি বেশি মনে থাকবে। তো ওইগুলোতে গেল কোর প্র্যাকটিস। এবার আসি যে পরীক্ষায় কিভাবে পারফর্ম করবো। RNW FIB আর RFIB, এই দুইটার ক্ষেত্রেই যখনই আপনার প্যাসেজটা চলে আসলো, আপনি প্যাসেজটা গ্যাপ গুলা ছাড়াই একবার দ্রুত পড়ে নেন, 30 থেকে 40 সেকেন্ড। যেগুলো RFIB এগুলো এতই ছোট থাকে, এটা কিন্তু 20 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। RNW FIB টা একটু বড় থাকে, ওইটা আপনি 30 থেকে 40 সেকেন্ড ধরে একটু পড়েন। এই 30-40 সেকেন্ড পড়ার মধ্যে কি খুব বেশি কিছু বুঝে ফেলবেন? ম্যাক্সিমাম এর কিছুই বুঝবেন না। আমি নিজেই তো 20% 30% বুঝি, ওই 20 থেকে 30% মোর দেন এনাফ। জাস্ট এটা একটা আমি একটা ধারণা নিলাম, যাতে এরপরে কিন্তু আমি আবার একটা একটা করে সেন্টেন্স পড়বো, একদম ডিপলি পড়বো, কোনো কিছু বাদ না দিয়ে। আপনারা ম্যাক্সিমাম কি করেন, শুধুমাত্র যেখানে গ্যাপ আছে ওইটার আগে পরে কি আছে এটাই শুধু পড়েন, আর আগে আপনি ভিতরে আর কোনো সেন্টেন্স পড়েন না বা ফোকাস করেন না। এটা কিন্তু ভালো ওয়ে না, অবশ্যই আপনি ভুল করবেন। তো সবগুলা সেন্টেন্স পড়তে হবে, এবং আগে এইভাবে যদি একবার গো থ্রু করে নেন, একবার একটা রিভিশন দিয়ে নেন, অন্তত পক্ষে যদি আপনি কনটেক্সটের কিছু না কিছু ওয়ার্ড বুঝেন, কিওয়ার্ড গুলো যদি ফোকাস করেন, যদি বুঝতে পারেন, তাইলে কিন্তু আপনার হচ্ছে এখানে ডাবল বেনিফিট। আপনি হচ্ছে পরের বার যখন সেন্টেন্স ধরে ধরে পড়বেন, আপনি জানেন যে এর পরে কি হচ্ছে, এবং পরের জিনিসটা জানলে ওখানে গ্যাপের মধ্যে ওয়ার্ড গুলো ফিল আপ করাটা বেশি ইজি হয়। সো RFIB তে আপনি আসলেন, আগে প্যাসেজটা একবার পড়া দিলেন, এরপরে নিচের যে অপশন গুলো আছে সেই অপশন গুলো একটু দেখে নিলেন যে কি 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 অপশন আছে আমার এখানে। ওকে, বাংলায় একটু বুঝে নিলাম। এরপরে আমি একটা করে সেন্টেন্স পড়বো, গ্যাপের আগে পরে কি আছে সেটা একটু খেয়াল করব, তারপর এখানে কি ধরনের ওয়ার্ড বসবে সেই অনুযায়ী অর্থ কত হবে, বাংলায় একটা অর্থ দাঁড় করায় ফেলবেন যে এই ধরনের একটা ওয়ার্ড বসতে পারে, সেই ওয়ার্ডের সাথে সিমিলারিটিস কোনটার কোনটার আছে এখানে দেখেন। যদি আপনার কাছে কনফিউজ লাগে যে আরে এখানে তো দুইটা বা তিনটা আছে, আমি দুইটা তিনটার মধ্যে কনফিউজ, তাইলে কিন্তু তখন কি করবেন, ওই গ্যাপটা বাদ দিয়ে পরের গ্যাপে চলে আসছেন। নেক্সটে ক্লিক করবেন না ভুলেও। প্যাসেজ যদি একবার পরেরটায় চলে যান, আগের প্যাসেজে আর ফেরত যেতে পারবেন না। যারা নতুন আছেন তাদেরকে বলতেছি, একটা আপনি এখানে একটা লাইন আছে, এখানে একটা গ্যাপ আছে, তারপর আরেকটা লাইন, তারপরে আরেকটা গ্যাপ আছে। আপনি এই গ্যাপটা পারতেছেন না, এই গ্যাপটা পারফর্ম করেন। এটাও পারতেছেন না, পরেরটা পারফর্ম করেন। ওখানে যদি 4টা গ্যাপ থাকে, একটা দুটা করে ফেললেন, ওই একটা দুটার কিন্তু অপশন গুলা কমে যাবে, তাই না? অপশন কমে গেলে আপনার তারপর এখানে আবার বসাইতে ইজি হবে। এমনও হতে পারে, এটাই ম্যাক্সিমাম সময় হয়, যে আপনি যেগুলোর মধ্যে কনফিউজ ছিলেন সেই জিনিসগুলো অন্য জায়গায় বসে গেছে। কখনো যদি আপনি এখানে কিছু একটা বসাই দিছেন, তারপরে আবার করতে করতে মনে হয়েছে আরে এটা তো এখানে বেশি সুইটেবল, নিয়ে আসেন, টান দিয়ে নিয়ে আসেন, হ্যাঁ, আবার এটা আবার চেষ্টা করেন। কোনোভাবেই একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস 2 মিনিটের বেশি সময় নেওয়া যায় না। তবে ওই যে মাঝখানে যে এমসিকিউ গুলো আমরা বাদ দেই, আবার শেষে এমসিকিউ আছে, সেগুলো যেহেতু আমরা পারফর্ম করবো না, এই কারণে কোনোটাতে আমি 3-3.5 মিনিট দিতে পারবো, সবগুলাতে না। বারবার আমাকে টাইম দেখতে হবে। কোনোটায় যদি আপনি 3.5 মিনিট নিয়ে ফেলেন, তার মানে বুঝতে হবে অন্যগুলায় আমি আরো কম নিতে হবে। কিছু কিছু ফিল ইন দা ব্ল্যাঙ্কস বা গ্যাপ বা প্যাসেজ আছে যেগুলো 2.5 মিনিটে হয়ে যাবে, 3 মিনিটে হয়ে যাবে, কোনোটা কোনোটা কিন্তু আবার 1.5 মিনিটেও হয়, 2 মিনিটের আগেও হয়ে যায়। সো এইগুলা হচ্ছে অভ্যাসের ব্যাপার। আপনি যত বেশি কোর প্র্যাকটিস করবেন, যত স্টেম প্র্যাকটিস করবেন, তত ভালো হবে। আমি যখন প্রথমবার পরীক্ষা দিচ্ছি, যখন আমি নিজেই পিটি স্টুডেন্ট, আমি কিছুই বুঝি না, ওই সময়ে আমার কিন্তু প্রথম 4-5 দিনে মোটামুটি সব শেষ। আর আমি তো মানে ধরবই না, আমি গ্রামার ধরবই না, আমি কোনোদিন গ্রামার পড়ি নাই। তো আমি কি করবো, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি ধরেই নাই, আমার ইচ্ছাই করতেছে না, আমি মক দিতেছি, আমার কোনোভাবেই 62-63 উপরে আসতেছে না। অ্যাপিওনি আলফা তখন ছিল, অ্যাপিওনিতে হচ্ছে আমি পাইতাম মনে হয় 72-3 এরকম, আর আলফাতে পাইতাম হচ্ছে 60, 59, 58 এরকম।
তো আমি কি করতাম যখন আমার কনফিডেন্সটা লো হয়ে যেত আমি গিয়ে অ্যাপিনিতে পরীক্ষা দিয়ে আসতাম। আমার খুব ভালো লাগতো কারণ আমি বেশি পাইতেছি এটা দেখতে ভালো লাগে। তো আসলে কিন্তু ওটা সঠিক ছিল না, হ্যাঁ? এরপরে এখন আমি চিন্তা করতেছি রিপিট সেন্টেন্স শেষ, WMT শেষ, রিড অ্যালাউড সবই শেষ। এগুলো তো আর পড়ার তেমন কিছু পাচ্ছি না। আর অল্প, অল্প প্র্যাকটিস তো করতেই আছি। কিন্তু নাম্বার তো আর বাড়তেছে না। এবার কি করব? ফিল ইন দ্য ব্ল্যাংকস তো আর ধরতে ইচ্ছা করে না। তো আমি কি করলাম? এবার মানে কখনো আমাকে হয়তোবা কোনো টিচার বলছিল যে, যেই জিনিসটা ভালো লাগে না, একবার স্কুলে থাকতে আমি সমাজ খুব মানে পড়তামই না। আমার আব্বা কোথা থেকে নোট আইনা আমার কাছে বইসা, বইসা আমার কানের কাছে ওই সমাজ আমাকে গল্পের মতন শুনাইতো। তো ওইভাবেই আমি পরীক্ষা দিয়েছি। আমার কোনোভাবেই সামাজিক বিজ্ঞান এটা পড়তেই ইচ্ছা করত না। তারপরে ওই সমাজ টিচার সম্ভবত বলছিল যে, "যেটা বেশি কঠিন লাগে সেটা নিয়ে বসে থাক। সারাদিন বসে থাক। সারাদিন ওইটা নিয়েই বসে থাক। চেয়ার থেকে উঠবি না।" তো এরকম কিছু একটা বলছিল। এবার আমি চিন্তা করলাম আচ্ছা দেখি। ফিল ইন দ্য ব্ল্যাংকস ধরবো এবং আমি উঠবো না। আমি চেয়ার থেকে উঠবো না। শুধু ঘুম আর ওয়াশরুম বাদে আমি এই চেয়ার থেকে উঠবো না। খাবোও এখানে, আমি সব এখানে করব। তো তারপরে ওই ফিল ইন দ্য ব্ল্যাংকস আমি ধরলাম। ২-৩ দিন যখন আমি পড়লাম আমার ১ম গুলো একদম ভাল লাগতেছিল না। একটুও আমি এনজয় করতেছিলাম না। খুবই বিরক্ত লাগতেছিল। আমার কোন সেন্টেন্স পড়লে মনোযোগ থাকে না এবং সেন্টেন্স এর মধ্যে কি আছে আমি আন্দাজে ক্লিক করি। আন্দাজে বসায় ফেলি। আমার এটাও দেখতে ভাল লাগে না যে কোন ওয়ার্ডটা হওয়ার কথা, কোন ওয়ার্ডটা না হবেই না। কোনগুলো আমি আগেই বাদ দিব, কোনটা থেকে আমি চয়েস করব এগুলো কিচ্ছু দেখি না। আগে পরে কি আছে আমার দেখতে ইচ্ছা করে না। ঠিক আছে? ১ম এ এগুলা হচ্ছিল। আমার একদম ভাল লাগতেছিল না। বাট আমি জিদ করে বসেছিলাম। যে না দেখি না কি হয়, দেখি না কি হয়। একটা, একটা করে ভুলগুলা আমি ইয়ে করলাম, এলিমিনেট করার চেষ্টা করলাম। মানে আমার ১ম এ হচ্ছিল দা নিয়ে সমস্যা যে কি ব্যাপার ভাই এখানে দা বসতেছে আবার দা বসতেছে না। এবার সমানে রিসার্চ করলাম। যত ধরনের বড়, বড় গ্রামার বই এবং যত ক্লু পাওয়া সম্ভব সবকিছু নিয়ে পড়লাম। তারপরে এরপর দেখলাম যে সিঙ্গুলার প্লুরাল নিয়ে সমস্যা। এরপরে এইটা নিয়ে কতক্ষণ দেখলাম। একটা, একটা করে আমি এলিমিনেট করলাম। এরপর দেখলাম যে কোথায় প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল বসতেছে, কোথায় কি বসতেছে, কোথায় হচ্ছে পাস্ট বসতেছে, কি হচ্ছে না হচ্ছে। সবকিছু একটু দেখলাম। তো ঐরকম করে আমাকে ১ম এ ১০-১৫ টা গ্যাপের মধ্যে বারবার আমাকে এরকম ঘাটাঘাটি করতে হচ্ছিল। বারবার একই জিনিস আমাকে ঘাঁটতে হচ্ছিল। ওই একই জিনিস ঘাঁটতে, ঘাঁটতে সাথে কিন্তু আমার আরো ১-২ টা পড়া হয়ে যাচ্ছিল। এইরকম ভাবে আমার মাথায় স্টোর হয়ে গেছে এবং ৩ দিন পরে আমার কাছে আফসোস হইছে যে আমার পরীক্ষার আর মাত্র ৩ দিন আছে। আমি যে কেন আগে এটা ধরলাম না, এটা তো খুবই ভুল করছি। যদি আগে এটা ধরতাম তাহলে কিন্তু একটা ভালো নাম্বার পাইতাম। তখন তো আর আমি জানি না যে আমি অ্যাকচুয়ালি ভালো করব বা কি করব। ওই জিনিসটা যদি আমি না করতাম তাহলে কিন্তু আসলেই আমি ভালো করতাম না। ঠিক আছে? তো ওই যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেহেতু 50, 60 এরকম পাচ্ছি আমি হয়তোবা 60, 62 এরকম পাবো। বাট পরীক্ষায় যে আমি এতটা ভালো করব এটা আমি নিজেও এক্সপেক্ট করি নাই। যদিও আমার ইংলিশের বেসিক কিন্তু ভালো। আমি গ্রামার কখনো পড়ি নাই তবুও আমার ইংলিশের বেসিক ভালো। এটার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে গল্পের বই পড়তে অনেক পছন্দ করতাম। আমি প্রচুর গল্পের বই পড়ছি এবং মানে খুবই কমফোর্টেবলি পড়ি, খুবই কমফোর্টেবলি। সো আমাকে এটা মুখস্থ করতে হয় নাই যে কোথায় ভার্বের কোন ফর্মটা বসবে, ভার্বের কয়টা ফর্ম সেটাও আমার জানতে হয় নাই। তারপর কিভাবে অ্যাডজেক্টিভ থেকে বা অ্যাডভার্ব থেকে নাউন এ কনভার্ট হয়। কিভাবে নাউন থেকে এভাবে কনভার্ট করা যায়। কোন জিনিসগুলা মানে আমি কখন বুঝবো যেখানে ইনফিনিটিভ বসবে, কখন বুঝবো আমি এখানে পার্টিসিপল বসবে। এগুলার নাম আমি জানতাম না। যে টু এর পরে এই যে ভার্বের মেইন ফর্ম বসে এটার নাম যে ইনফিনিটিভ সেটা আমি অ্যাকচুয়ালি জানতাম না। এগুলা যে আমি তখন রিসার্চ এর মধ্যে আমি শিখতে পারছি যে ও আচ্ছা এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। বাট এটা কিন্তু আমি অলওয়েজ ইউজ করি। যে টু গো, টু ইট মানে এটা হচ্ছে বাংলায় তে ভার্ব। এটা কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে অনেক বুঝাই। যে তোমার নাম তো জানার দরকার নেই। এখানে তো কেউ তোমাকে নাম জিজ্ঞেস করতেছে না। তুমি জাস্ট এটা জানবা যে এখানে বাংলায় যত করতে, খেতে, যেতে যত তে ভার্ব আছে সব হচ্ছে টু ড্যাশ টু ভার্বের মেইন ফর্ম। তারপর পার্টিসিপাল এরকম ভাবেই মানে আমি এই জিনিসগুলা হচ্ছে সেন্স ক্রিয়েট করছি পড়তে, পড়তে। ঠিক আছে? যে এইখানে এটার পরে এটা বসতেছে। এই সাবজেক্টের জন্য এই ভার্বটা কাজ করতেছে। এই ভার্বটার কর্তা হচ্ছে অমুক। এটার অবজেক্ট হচ্ছে তমুক। এইভাবে কিন্তু আমাকে কখনো ধরে, ধরে শিখতে হয় নাই। ওটা পড়তে, পড়তে অভ্যাস হয়ে গেছে। সো পড়তে, পড়তে অভ্যাস করাটা বেটার। ইভেন আপনি যদি এই বিষয়েও আর্টিকেল পড়েন যে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, সেক্ষেত্রেও আপনি এটাই দেখবেন যে রিসোর্সেস ইউজ করতে বলে, বেশি, বেশি ভিডিও দেখতে বলে, মিউজিক শুনতে বলে, তারপর হচ্ছে গল্পের বই পড়তে বলে, আর্টিকেল পড়তে বলে, বিভিন্ন কিছু। এইগুলাই হচ্ছে মেইন। আপনি ওই যে বসে, বসে নিয়ম শিখবেন, এরপরে সেন্টেন্স বানাবেন, ওইটাতে কোনো কাজে আসবে না। ওটা অনেক লং টার্ম প্রসেস এবং যেটা আমাদেরকে ১২ বছর পড়ায়ও পড়াইতে পারে না অ্যাকচুয়ালি।
সো তারপরে এই যে RFIB এভাবে প্র্যাকটিস করলাম, সেম স্ট্র্যাটেজি RNW-FIB তে। RNW-FIB তেও সেম, আপনি আসলেন, তারপর প্যাসেজটা একবার দ্রুত 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে একবার দেখে ফেললেন, জাস্ট 10 to 20% বুঝছেন, কোনো সমস্যা নাই, ওইটাই আপনার কাজে লাগবে। এরপর একটা একটা করে লাইন দেখেন, লাইনের গ্যাপের আগে পিছে কি আছে সেগুলো দেখেন, ওইখানে দেখেন, আপনি খুলে দেখবেন আপনার এই যে গ্রামার করেন, আপনি খুলে দেখবেন এখানে যে 4টা ইয়া আছে, আপনার যদি এখানে একটা নাউন দরকার হয় 4টা নাউন, আপনার যদি এখানে একটা অ্যাডজেক্টিভ দরকার হয় 4টা অ্যাডজেক্টিভ, এবং দেখবেন যে অনেকগুলো আপনি মিনিংও বুঝতেছেন না, তাহলে এখানে আসলে গ্রামার আপনার কিভাবে কাজে লাগতেছে? গ্রামার কাজে লাগবে হচ্ছে লিসেনিং এর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, আর এই যে RFIB তে কিছুটা লাগবে। ওইখানে অনেক সময় ওই যে একসাথে থাকে, নাউন যদি দরকার হয় দেখবেন একটা বা দুইটাই আছে নাউন, আর মিনিং ওয়াইজ যদি বুঝতে পারেন তাহলে খুব বেশি কনফিউশন হয় না। তো এই জন্য RNW-FIB টা বেশি নাম্বারও কনট্রিবিউট করে, আর এখানে একটু কঠিনও বেশি থাকে। 4টার মধ্যে সবার আগে কোনটা হবে না সেটা বাদ দেওয়ার চেষ্টা করবেন, এলিমিনেট করার চেষ্টা করবেন। আর ওই স্ট্র্যাটেজি সেম থাকবে যে একটা পারতেছি না, ওটা নিয়ে যদি বসে থাকেন ওহিনাজিল হবে না, কিন্তু এর পরেরটায় চলে যান, মানে পরের গ্যাপে চলে যান, নট পরের প্যাসেজ, পরের গ্যাপে চলে যান এবং ওই গ্যাপেরটা করেন। এটাও পারতেছেন না, তারপরেরটা করেন, মানে যা পারেন দ্রুত করে ফেলেন। 5টা গ্যাপ আছে, 5টার মধ্যে আপনি 3টা পারছেন, 3টা যদি ভালোভাবে পারেন সমস্যা কি, 2টা দাগানোরই দরকার নাই, অথবা আন্দাজে দিয়ে চলে আসেন। এখানে কিন্তু এটা নিয়ে বসে থাকলে টাইম চলে যাবে, পরের গুলো আর পারফর্ম করতে পারবেন না, আর আপনি আরো বেশি কনফিউজ আর নার্ভাস হয়ে যাবেন যে আরে আমি তো পারতেছি না। যা পারতেছেন সেটার উপরে ফোকাস করেন, ঠিক আছে? কিছু কিছু দেখবেন অনেক ইজি থাকে, আর কিছু কিছু দেখবেন একটু কঠিন থাকে, বাট আপনি যদি এলিমিনেশন রুল ফলো করেন যে 4টার মধ্যে কোন 2টা বা কোনটা আমি আগে বাদ দিব, ওইটা হবেই না, এভাবে করলে আপনার জন্য কিছুটা ইজি হয়ে যাবে। তো এই ফিলিং দা ব্ল্যাঙ্কস বুঝাইলাম, রিঅর্ডার বুঝাইলাম যে 50% দিয়ে করবো, এখানে 15+ আর এখানে হচ্ছে 12-13, বা পারলে 15-15, এটা অ্যাকচুয়ালি 15-15 পাওয়া যায়। হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস 100%, 100 একদম 100% হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এর নেগেটিভ মার্কিং আছে। এইটা কিন্তু আপনি যদি একটু ভালোভাবে 50-100টা প্র্যাকটিস করেন, এটা পুরো ভিডিও গেমস এর মতো এতটা। এটা কিভাবে কেউ ভুল করে আমার মাথায় এটাই ঢুকে না, যে এখানে তো জাস্ট আপনাকে মিলাইতে হয়, আপনি এখানে রিডিং করবেন মনে মনে আর লিসেনিংটা শুনবেন, দুইটা যখন মিলবে না সেটা আপনি ক্লিক করে দিবেন। তো এখানে এমন তো কোনো আহামরি কোনো কঠিন কিছুই আমি দেখি না। তো এখানে আপনি যদি একটা দাগান, সাপোজ এমন কোনো একটা কিছু দাগাইছেন যেটা অ্যাকচুয়ালি ভুল ছিল না, সেটার জন্য কিন্তু প্রত্যেকটা জন্য -1 করে হবে, বাট টোটাল নাম্বার থেকে কাটা যাবে না। আপনি যদি এখানে একটা হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডে -2 পান, যে আপনি এখানে কাটাকাটি গিয়ে, যেমন আপনার হচ্ছে 4টা দাগাইছেন, আপনার 3টা সঠিক, সরি 3টা ভুল হয়েছে আর একটা সঠিক হয়েছে, তাহলে আপনি হচ্ছে -2 পাইছেন, সেটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে, 0, অন্য কোনোটা থেকে নাম্বার কাটবে না। হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস 100% পাইতে হবে, স্ট্যাটিস্টিকে 100% পাইতে হবে। এবার একটু হিসাব করে দেখেন 60% এর উপরে রিড অ্যালাউড থেকে 21 এর মধ্যে 21ই পাইতে হবে। এখানে হচ্ছে শুধুমাত্র প্রোনাউন্সিয়েশন থেকে নাম্বার আসবে, যে কত ভালো আপনি সুন্দরভাবে কত ক্লিয়ারলি উচ্চারণ করতে পারছেন সেই ওইভাবে আসবে। একটা দুইটা ভুল করলে কিচ্ছু সমস্যা নাই, ওগুলোর জন্য খুব একটা নাম্বার কাটা যায় না। হ্যাঁ, কে যেন কোশ্চেন করতে চাচ্ছিলেন, সরি আমার হচ্ছে নেটওয়ার্ক এরর হয়েছিল। জি আপু আপু, আমার একটা একটা কোশ্চেন কোশ্চেন জি ছিল। আপু আমি একজন একজন করে বলেন। আপু গতকাল থেকেই কোশ্চেনটা করতে চাচ্ছিলাম, আজকে একটু শোনেন। ওই যে জি SWT, আপু। ওইটা যেভাবে লিখতেছিলেন সেভাবেই লিখবেন, এখন কেউ কোনো স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন না, এখন স্ট্র্যাটেজি চেঞ্জ করলে সেটা ভালো ফল বয়ে আনবে না। জি 7 তারিখের আগ পর্যন্ত যা করতেছিলেন তাই করবেন। আর কোথায় অ্যাপিউনিতে নাম্বার দিচ্ছে বা কোথায় দিচ্ছে না সেটা কিন্তু মেইন ম্যাটার না। একটা প্লিজ সবাই একটু মিউট করে রাখেন, রিয়া মিউট করে। আপনারা অনেক সময়, মানে আমি নিজে দেখি, এই যে দেখেন আপনারা দেখবেন ফেসবুকে অনেকেই অনেক ধরনের কথা বলে যে স্কোর গেইনে পড়ছে কিন্তু কোনো লাভ হয় নাই, বাট আমাদের কাছে তো অফলাইনের সব হচ্ছে সিসিটিভি ফুটেজ আছে, অনলাইনের সবগুলা ক্লাসের ব্যাপার, মানে সব আপডেট আছে, এগুলো তো চাইলেই আমরা দেখাইতে পারি। বাট এটা কি সম্ভব যে ভাই তুমি এখানে ক্লাস করো নাই, পড়া শিখো নাই, তুমি তোমাদের বলছে এখানে এন্ড দিয়ে যোগ করবা দুটার, মানে প্রথমটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স দিবা, এত কিছু পড়ানো হয়েছে বাট তুমি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স কোনটা সেটাই চিনো না, বাট তুমি বলতেছো এখানে পড়ে কোনো লাভ হয় নাই। বাট এই জিনিসগুলো তো কাদা ছোড়াছুড়ি করা যায় না। এই জন্য আমরা অনেক সময় দেখাইতে পারি না যে ঠিক আছে আল্লাহর উপর ছেড়ে দিলাম, উনি তো সব দেখতেছে, যে আমাদের যদি কোথাও গাফিলতি থাকে সেটা আমাদের উপর দিবে, অসুবিধা নাই তো। বাট এই যে আপনি যে কোশ্চেনটা করছেন, আপনি হয়তো বা এখন শুধু এটাই শুনতেছেন যে এন্ড দিয়ে যোগ করলে নাম্বার দিবে, বাট আপনি ওইখানে গিয়ে লিখে আসছেন এমন ভাবে যে এন্ড এর সাথে আগে পিছে আরো কিছু জিনিস ছিল যেগুলো আপনি মেনটেন করেন নাই, তাহলে সেখানে আপনাকে নাম্বার কিভাবে দিবে? বুঝতে পারছেন? আপনারা যখন সেন্টেন্স যোগ করতেছেন ওই সেন্টেন্সটাকে আগে পড়ে তো দেখতে হবে যে এটা সঠিক আছে কিনা। এইখানে সেন্টেন্সের মধ্যে আপনি এন্ড দিয়ে যোগ করছেন, বাট পরে একটা হাউএভার রয়ে গেছে, মোরওভার রয়ে গেছে, অথবা আগে থেকে একটা অলসো বা আরেকটা কানেক্টর রয়ে গেছিল, সেটা আপনি রিমুভ করেন নাই, বা এটা যে রিমুভ করতে হয় সেটাও আপনার মাথায় নাই, তাহলে কিভাবে আপনাকে নাম্বার দিবে?
তারপর আপনি এমন একটা সেন্টেন্স চুজ করছেন যেখানে সেন্টেন্সের শুরুতে ডেসপাইট আছে অথবা অন্য কোনো একটা কনজাংশন আছে, তাইলে কখনো সেন্টেন্সে কোনো একটা প্যাসেজের শুরুর সেন্টেন্স কি ডেসপাইট বা এই ধরনের ডিপেন্ডেন্ট ওয়ার্ড দিয়ে হয় না, এই সেন্সটা আপনার নাই তখন। তাহলে আপনি কিভাবে লিখতেছেন সেটার উপর ডিপেন্ড করে। অনেক স্টুডেন্ট আছে যারা বের হয়ে বলবে উত্তরা সেন্টারের প্রবলেমের কারণে তার খারাপ হয়েছে, অমুক সেন্টারের প্রবলেমের কারণে তার খারাপ হয়েছে, বাট এটা তো আমরা জানি যে কোন স্টুডেন্টটা কেমন এবং কতটুকু পাওয়ার সে যোগ্য। একজন স্টুডেন্ট দেশের বাইরে গেছে, মানে আমাদেরই ব্যাচের, তার হচ্ছে ট্রাস্ট মি 50 পাওয়ার মতন সে না। সে যদি বাংলা কথা বলে, সে বাংলা কথার উচ্চারণ গুলো এত মানে প্রবলেমেটিক, যেটা আসলে যে কেউ শুনলেই বুঝবে যে কেউ মুখের উপর বলতে পারে না। তার গ্রুপের যে আরো 10 জন ছিল সেও তারাও বলতে পারতেছে না যে ভাই তোমার তো বাংলা কথাতেই সমস্যা আছে, তুমি কিভাবে ইংরেজিতে ভালো করবা। কোনোভাবে একটা সেন্টেন্স প্রপারলি পড়তে পারে না, কিন্তু সে যখন 57 পাইছে, মানে এটা একটা মিরাকেল ছিল, মিরাকেল। আমরা টিচাররা সেলিব্রেট করছি, বাট উনি আমাদেরকে গালি দিছে আমাদের পড়ানোর কারণে নাকি সে 57 পাইছে, সে নাকি 60+ পাওয়ার মতন যোগ্য। তোকে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, আমরা একদম মাথা পেতে নিছি। বাট সে কয়েকদিন আগে হচ্ছে দেশের বাইরে গেছে এবং সে আমাকে জানাইছে যে থ্যাংক ইউ আপু, আপনাকে আপনি অনেক সাপোর্ট করছেন। আমি আর কি বলবো, আমি তারা এটাই লিখছি যে ভাই আমি তো এটার যোগ্য না, আপনি যে আমাকে জানাইছেন এটাই আমার জন্য অনেক বেশি। মানে এখন যাইতে পারছে এই জন্য তার ভালো লাগতেছে, বাট যখন 57 পাইছে তখন আমরা গালি খাইছি যে সে নাকি 62 বা 63 এরকম আশা করছে এবং সে ওইটারই যোগ্য। সে মানে ওইটা পায় নাই আমাদের জন্য। তো এটা তো আসলে আমাদের কিছু করার নাই। যথেষ্ট বারবার বলি, কিন্তু এটা তো আর মুখের উপর বলা যায় না যে ভাই এখানে আপনার এই সমস্যা আছে, আপনার তো হইতেছে না, আপনি তো প্রপারলি করতেছেন না। একটু নিজেকে বোঝার চেষ্টা করবেন। আর এই যে আমি এই কাহিনীটা কেন বলছি, কারণ যে কোশ্চেন করছেন আপনার নিজের বেসিকে অনেক ধরনের প্রবলেম আছে। আজকে ফ্রি ক্লাস, এই জন্য বলতেছি, আর যদি মনে কষ্ট পান প্লিজ মাফ করে দিয়ে। নেক্সট কোশ্চেন। আপু হচ্ছে 7 আগস্টে আপডেটের আগে একটা আপডেট আসছিল না যে রিপিট সেন্টেন্সের আগে একটা বড় বিপ আসতো, এটা কি এখনো অ্যাভেলেবেল? মানে 7 আগস্টের আগে যদি আমি এক্সাম দিই। ভাই আপনাদের কি কি কনসার্ন দেখছেন, মানে বিটটাও কি আসলে ইম্পর্টেন্ট কোনো ইস্যু? আমি নিজে মানে প্রথম 2বার পরীক্ষায় আমি ধরতেই পারি নাই যে কোনটাতে বিপ আসতেছে কোনটাতে আসতেছে না। এটা তো এমন ইম্পর্টেন্ট ইস্যু না, এটা তো দরকার নাই। ভাইয়া মিউট করে রাখেন, নয়েজ আসে। আপনি ওইখানে যে আপনার টাইমটা কমতেছে সেটাও তো দেখে আপনি বুঝতে পারেন, 0 হয়ে যাচ্ছে, 0 শুরু হয়েছে, আপনি শুরু করে দেন। আপনার নিজেরও তো একটা সেন্স আছে যে স্পিকারের বলার কতটুকু পরে আপনার এখানে মানে বলা শুরু করতে হবে। আপনি যে এতদিন প্র্যাকটিস করতেছেন, এখান থেকে কি কিছুই শিখেন নাই? এই বিটটার উপর ডিপেন্ডেন্ট হইতে হবে? পিটি পরীক্ষায় কখনো বিপ কন্টিনিউয়াসলি আসে না। সবাই সবাই এটা বলে, সবাই যারা বিপ পায় তারা বলে বিপ আসে, যারা বিপ পায় না তারা বলে বিপ আসে না। অনেকেই মিক্স পায়, কোনোটাতে বিপ আসতেছে কোনোটাতে আসতেছে না। তো এটার উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। প্রথমবার আমি 2বার বিপ পাই নাই এবং আমার অনেকের সাথে তর্ক হয়েছে। আমি বলছি যে না বিপ আসে না, বাট অন্য স্টুডেন্টরা বলতেছে আসে। এরপর থার্ড টাইম যখন আমি দেখছি যে আরে মিক্স, তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এটা তো আসলে এরকম। তো এটার উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না।